গুড ইভিনিং, ওয়েলকাম টু রেডিও অ্যাক্টিভ আড্ডা পার্ট 2। আরেকবার আমরা ফেসবুক লাইভে এসে গেছি। উইকের মাঝামাঝি যেরকম কথা ছিল সপ্তাহে 2 দিন করে আসা, এবং আজ বুধবার, আজকে আবার একটা আড্ডা থাকবে। আজকে আড্ডাটা কিন্তু খুব মজার। অবশ্য আমার তো মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় প্রত্যেকটাই খুব মজার হয়। একটা গল্প বলছি। 1757 সাল, পলাশির যুদ্ধ হয়ে গেছে এবং নানান গন্ডগোল ঘটেছে, চক্রান্ত হয়েছে, বেঈমানি হয়েছে, এবং সিরাজউদ্দৌলার নিজের লোক উমিচাঁদ, জগৎ শেঠ, মীর কাসেম সবাই মিলে কনস্পিরেসি করেছে, এবং যার ফলে সিরাজউদ্দৌলাকে পালিয়ে যেতে হচ্ছে। তিনি পালাচ্ছেন, কিন্তু পালাতে পারলেন না, ধরা পড়ে গেলেন। কেন না, তিনি বোরকা পড়েছিলেন নাকি, গল্প বলে বোরকা পড়েছিলেন, কিন্তু তার পায়ের দিকে তাকিয়ে জুতোটা দেখে সন্দেহ হয়েছে যে কি ব্যাপার, যদি ইনি মহিলা হয়ে থাকেন তাহলে একটা নাগরাই জুতো পরেছেন। ঠিক তাই ধরা পড়ে গেলেন। সিরাজউদ্দৌলা ধরা পড়লেন তার জুতোর জন্য। আচ্ছা, তারপরে মোটামুটি 100 বছর পর চলে যাই 1856 সাল। লর্ড ডালহৌসির সেই কুখ্যাত নিয়ম ডক্ট্রিন অফ ল্যাপসের আওতায় পড়ে গেল অবধ, লখনৌ, এবং তার অপুত্রক রাজা নবাব ওয়াজিদ আলী শাহ লখনৌকে নিয়ে নেওয়া হচ্ছে, ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করা হচ্ছে, আর ওয়াজিদ আলী শাহকে অ্যারেস্ট করতে মহলে ঢুকছে সৈন্যবাহিনী নিয়ে লর্ড ডালহৌসি। গিয়ে অবাক হয়ে গেলেন, একটা মানুষ নেই। এটাও আবার শোনা যায়, একটা মানুষ নেই রাজমহলেতে, খালি উনি একা সিংহাসনে নাকি বসে আছেন। তাকে জিজ্ঞাসা করলেন, why didn't you run away when you knew that we are coming? ওয়াজিদ আলী শাহ বললেন, যাব কি করে, আমাকে যে জুতো পরাবে সেই লোকটাও তো নেই, সেও তো পালিয়ে গেছে। আবার সুযোগ থাকা সত্ত্বেও আরেকজন ধরা পড়ে গেলেন। কেন না, তার জুতোর জন্য। জুতো একটা অদ্ভুত স্থান করে রেখেছে মানুষের জীবনে। জুতো নিয়ে নানান গল্প আছে। এই সব গল্প আজকে শুনবো যার কাছে, আমি তাকে নাম দিয়েছি সুশিল্পী। তিনি একজন সুশিল্পী, আর তার নাম হচ্ছে মুক্তি চক্রবর্তী। বাকি কথা মানে তার নিজের ইন্ট্রোডাকশন তিনিই করবেন, তাকে প্রশ্নের মাধ্যমে আমরা জিজ্ঞাসা করব তিনি কে, তিনি কি করেন। তবে একটা কথা বলে দেবো, তিনি কোনো সেলিব্রিটি নন, সেলিব্রিটি হওয়ার সুযোগ পাননি, কারণ সবসময় তিনি মাথা নিচু করে কাজ করে গেছেন। হ্যাঁ, কারণ তিনি শু ডিজাইনার। তো যাই হোক, আমরা চলে যাব, গিয়ে আলাপ করে নিচ্ছি মিস্টার মুক্তি চক্রবর্তীর সঙ্গে। গুড ইভিনিং মুক্তিদা, ওয়েলকাম টু আড্ডা। মুক্তিদা, আপনার কথা হচ্ছিল, আমি এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে বলছিলাম আপনার বিষয়, কিন্তু আমি কতটুকুনি বা জানি, আপনার কথা আপনিই বলবেন। আসবো সেসব কথায়, কিন্তু তার আগে সবচেয়ে আগে জানতে চাই যে এই যে আপনার জুতো নিয়ে কাজকর্ম, মানুষ মাথা নিয়ে কাজ করে, মানুষ মগজ নিয়ে কাজ করে, মানুষ তারপরে হাত দিয়ে কাজ করে, এবং অন্যান্য অনেক কিছুই করে। আপনি কিছু যন্ত্র নিয়ে একেবারে নিচে নেমে গেলেন, মানে এতটা নিচে নামলেন কেন, মানে হঠাৎ জুতোটা কি করে মাথায় এলো? নিন, আপনি বলুন এইবার, সেটার বিষয়ে আগে জেনে নি, তারপর হবে অন্যান্য গল্প। সুদীপ্তদা, মানুষের যা কিছু সাফল্য তা কিন্তু পা বেয়ে গেছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করেছি পাটাকে প্রোটেক্ট করতে। হ্যাঁ, তো আমি বহু বছর আগে যে কোম্পানিতে কাজ করতাম, তারা বাটার সাথে যুক্ত ছিল। তো বাটার সাথে যুক্ত ছিল মানে বাটার অনেক ডেকোরেশন পার্ট, জুতোর ডেকোরেশন পার্ট ওনারা তৈরি করতেন। তো আমি ওখানকার ডিজাইনার ছিলাম। তো একদিন আমার বস স্বর্গীয় সমর মুখার্জি আমাকে বললেন যে এইভাবে হবে না রে মুক্তি, জুতো নিয়ে তোকে একটু পড়াশোনা করতে হবে, নাহলে তুই পার্টস গুলোকে চিনতে পারছিস না, তোকে ওই বস্তুটাকে কি বলে। ওখানে ওরা হিট ট্রান্সফার লেভেলস আমরা লাগাতাম, আমরা এমবসিং করতাম। এই ব্যাপারটা করার জন্য আমাকে জুতো নিয়ে শিখতে হয়।
আমি শিখেছি কিন্তু একজন প্রখ্যাত লোকের কাছ থেকে। তিনি হলেন আচ্ছা বাটার চিফ ডিজাইনার ছিলেন এবং পরে মার্চেন্ডাইজার হয়ে যান, এবং সারা পৃথিবীতে ওনার একটা স্থান ছিল। উনি হচ্ছেন স্বর্গীয় আমার মাস্টারমশাই শ্রী গোপাললাল ঘোষ। তো উনি ভবানীপুর অঞ্চলে থাকতেন। তো আমি ওনার কাছে যেতাম। অসম্ভব জ্ঞানী লোক, এবং সবচেয়ে বড় কথা নেশাটা উনি আমাকে ধরিয়েছেন। উনি যখন বলতেন কোনো কথা, তখন আমার মনে হতো যে আমি সেই দৃশ্যগুলোকে চোখের সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তিনি যখন জুতোর ইতিহাস নিয়ে বলতেন, মনে হতো যেন ঘোড়সওয়াররা সেই রেকাবের মধ্যে জুতো পরা পা সেই টকবক করে চলে আসে। এইসব ব্যাপারগুলোকে না একটা একটা স্বর্গীয় একটা উনি ব্যাপারটাকে উপস্থাপনা করতেন। তো সেই হ্যাঁ বলুন। তো সেই অবস্থায় তো উনি উনি শোনা যায় যে উনি নাকি সঞ্জা বাটা, যিনি বাটার স্ত্রী, তাকেও উনি শিখিয়েছেন। হ্যাঁ, তা আমার গুরু বোন বলা যেতে পারে তাদের। আর উনি এসেছেন মানে আমার ওনার প্রতি, ওনাকে যদি আমি একটু দেখাই আপনাদের ভালো লাগবে। এই দেখুন, এ হচ্ছে আমার স্যার, মানে জওহরলাল নেহরুর সাথে যে ভদ্রলোক আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইনি হচ্ছেন আমার স্যার। আচ্ছা আচ্ছা। এখানে আমার স্যার বাটার হাত থেকে পুরস্কার নিচ্ছে। ওকে ওকে, বাহ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মোরারজি দেশাইয়ের সাথে। ওকে, হ্যাঁ, তো এটা হচ্ছে সঞ্জা বাটা, বাটার স্ত্রী। হ্যাঁ, তো এই ইনি মানে একটা সাংঘাতিক লোক ছিলেন, এবং সবচেয়ে বড় কথা ইনি ইটালিতে গিয়েছিলেন বাটার থ্রু দিয়ে। তো ওখানে গিয়ে একটা সিস্টেমের মানে জুতোর যে ডিজাইনিং হয়, তার তো মেথড হচ্ছে নানা রকম। তো সেই মেথডের ভেতর দিয়ে উনি শিখেছিলেন রোমাগ্নানীয় সিস্টেম, যে সিস্টেমে আমরাও অনেক সময় জুতো ডিজাইন করেছি। মানে অনেকটা শেক্সপিয়ারের কাছে ইংরেজি শেখার মতো। যিনি ওই মেথডটা আবিষ্কারক, উনি তার ছাত্র। আমি রোমাগ্নানীয়কে দেখাই। এনে হচ্ছে রোমাগ্নানীয়, এবং এনার পেছনে যে আছে এটা রোমাগ্নানীয়র মেয়ে, এবং সে দোভাষী ছিল। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার, ওনার পড়ার ব্যাপার সময় আমাদের না মনে মধ্যে প্রচুর প্রশ্নের তৈরি হতো, কিন্তু আমি অবাক হয়ে যেতাম। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু উনি পড়ার মাধ্যমেই দিয়ে দিতেন, মানে আমাদের আর প্রশ্ন করতে হতো না। প্রশ্ন তৈরি হলে আমাদের মনের মধ্যে কি প্রশ্ন আসতে পারে উনি বুঝতে পারতেন। তো আমি আপনি কি তারপরে কোনো ফার্দার কোথাও একজনের কাছে শিখেছি। নিয়েছেন? তারপরে আমি ওনারা হচ্ছেন এফডিডিআই এর ফাউন্ডার। তখন সেই সময় এফডিডিআই এর ফাউন্ডার ছিলেন প্রেম শেঠ, যার ছেলে বিখ্যাত বিক্রম শেঠ, রাইটার। এফডিডিআই এর ফুল ফর্ম হচ্ছে ফুটওয়্যার ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আচ্ছা, আপনি ওখানে তারপরে গিয়ে পড়াশোনা করেছেন? ওইখানে আমি স্যারের কাছে পড়াশোনা করতাম। যিনি মানে মহিরু, যিনি ফাউন্ডার, ওনার কাছে পড়াশোনা করতাম। তো যাই হোক, এরপরেও আমি ক্যানভাসে জুতো শ্রী মৃণাল দের কাছে শিখেছিলাম। মৃণাল দে ক্যানভাসে মাস্টার লোক ছিলেন, বাটাতে চাকরি করতে। এবং লাস্ট নিয়ে এই যে ফর্মা হয় না জুতোর, এই ফর্মা নিয়েও আমি একজনের কাছে পড়াশোনা করেছি। ওনার নাম ছিলেন উমাশঙ্কর পাল। মানে উনি আমাকে প্রচুর ভাবে সাহায্য করেছেন। আচ্ছা, আমি আপনার কাছে একটু যাব ভারতবর্ষে জুতোর ইতিহাসটা জানতে, কারণ কতগুলো কৌতূহল আমার মনে জাগে। কিরকম আমি বলছি, একদম যদি আঁকা ছবিতে চলে যাই, আমার ছোটবেলা থেকে আমার একটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে দেখুন, ছোটবেলা বলতে আমরা কি পড়তাম, ঠাকুমার ঝুলি কিংবা রামায়ণ মহাভারতের বইটা এগুলো দেখতাম, দিদিমা ঠাকুমারা পড়াতেন যখন। তারপরে সেই অমর চিত্র কথা আমি দেখেছি যে রাজা মহারাজা মানে পায়ে নাগড়া, সাধু সন্ন্যাসী হলে পায়ে খড়ম,
আর বাকি সব খালি পা। হ্যাঁ, অদ্ভুত লাগতো আমার জিনিসটা। এমন কি আমি একবার আমার দিদিমাকে জিজ্ঞাসা করেছিলাম যে ওই যখন রামের বনবাসের ছবিগুলো দেখাচ্ছে, রাম সামনে, সীতা মাঝখানে, লক্ষণ পিছনে, ওরা বনে যাচ্ছে খালি পা। আই ইউজ টু ওয়ান্ডার যে কি কেসটা কি হলো যে রাজার ছেলে, ওরা এত বড় রাজার ছেলে জঙ্গলে যাচ্ছে খালি পায়। তারপর দেখলাম না, এই গল্প তো অন্য, কারণ রাজমহলেরও অনেক ছবিতে আমি দেখেছি ওদের পা খালি। তো যার জন্যে, তবে এটা অন্য ব্যাপার যে কি রাজার পা খালি, সেটা অন্য ব্যাপার। কিন্তু একটা ধারণা আমার মনে তৈরি হয়েছিল, যারা খুব উচ্চবিত্ত রাজা মহারাজা যারা, তাদের পায়ে নাগরা জুতো থাকবে, যারা সন্ন্যাসী তাদের পায়ে খড়ম থাকবে, আর বাকি লোক খালি পা। এই ব্যাপারটা একটু এক্সটেন্ড করবেন। ভারতে তাহলে জুতোর ইতিহাসটা কবে থেকে? অ্যাকচুয়ালি বাটার একটা বিজ্ঞাপন দিত, অনেকগুলো খালি পা বলতো আমি এই সবার পায়ে জুতো পরাতে চাই। কিন্তু যদি ইতিহাস ঘাটা যায় তাহলে দেখা যাবে কিন্তু অনেক আগে থেকে কিন্তু আমাদের ভারতবর্ষে জুতোর প্রচলন হয়েছিল। কিন্তু সেই জুতো পরার ব্যাপারটা যারা বিত্তশালী ছিল, সমাজের মান্যগণ্য ছিল, তাদেরই পরার অনুমতি ছিল, আর বাদবাকি কেউ পরতই না জুতো। যেমন ধরুন খড়ম যে ব্যাপারটা, এই খড়ম ব্যাপারটা কত বছর আগে, মানে রামায়ণের খড়ম ভরত মাথায় নিয়ে এসেছিল। হ্যাঁ, তো তাহলে খড়ম যখন রামায়ণে লেখা হয়েছিল সেই সময় খড়মের কথা ওরা যিনি লিখেছেন উনি জানতেন, তার জন্য রামায়ণে খড়মটা হচ্ছে একদম জাস্ট রেপ্লিকা করা হয়েছিল রামের, যে রাম মানে খড়ম, খড়ম মানে রাম, মানে পাদুকাকে এমন একটা গুরুত্ব দেওয়া হয়েছিল যাকে সিংহাসনে পর্যন্ত বসানো হয়েছিল পাদুকাকে। তো সেই সময় কিন্তু ছিল। এবং তারপরে আমাদের দেশে যেটা হয় যে আমাদের দেশে চপ্পলের যে ছিল, প্রচলন হয়েছিল, কিন্তু ধরুন সিন্ধু সভ্যতার সময় আমরা যে শিলমোহর পাই, যে মূর্তি পাই, তাদের কিন্তু কারোর পায়ে কিন্তু জুতো নেই। মানে সিন্ধু সভ্যতায় জুতোকে সেইভাবে আমরা দেখতেই পাই, মানে ছিল না। আমরা চেষ্টা মানে পরবর্তীকালে পাওয়া গেছে, কিন্তু সিন্ধু সভ্যতায় পাওয়া যায়। যেমন ধরুন ঋগ্বেদে কিন্তু কোথাও কিন্তু জুতোর কথা নেই। কিন্তু যদি ওখানে একটাই জুতোর কথা ছিল, ভাত্তুরিনা পদ বলে একটা শব্দ ছিল। তো যারা এই বিষয়ে ভাত্তুরিনা পদ, ভাত্তুরিনা পদ, হ্যাঁ, ভাত্তুরি না পদ, এই তখন অনেকে দেখছে এটা 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 একটা ক্লু দিচ্ছে, এটা নাকি যোদ্ধারা এই ধরনের জুতোকে পরতো। হ্যাঁ, কিন্তু ভাত্তুরিনা পদে পরে আমরা বলে যোদ্ধাদের পাকে ঢাকার, এর মানে হচ্ছে পা ঢাকার কোন শব্দ পাকে ঢাকে। তো এবং আমরা যজুর্বেদে একমাত্র একটা জুতো ইতিহাস পাই, তাকে বলে উপনাহ। এবং অথর্ব বেদেও কিন্তু আমরা চপ্পলের কথা পেয়েছি। আমাদের এই জুতোগুলো পরতেন কারা? পরতেন কারা? যারা ওখানে দেখুন যোদ্ধারা পরতেন, সেই সময় রাজা মহারাজারা পরতেন, সন্ন্যাসীরাও পরতেন, সাধারণ মানুষের কথা কিন্তু সেভাবে পাওয়া যায়, উল্লেখ করা হচ্ছে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে জুতোগুলো ম্যাটেরিয়াল কি ছিল, কি দিয়ে তৈরি হতো? খড়ম তো জানি, ঠিক আছে, কাঠের। আচ্ছা, এই জুতোগুলো মেটেরিয়াল চামড়ার ছিল, এবং সবচেয়ে বড় কথা শুয়োরের চামড়াও ছিল। শুয়োরের চামড়া চটি পড়তো। তারপরে সেই সময় আমাদের উপনাহ যেটা ছিল, বেশিরভাগ এটাকে উপনাহ বলা হতো, মানে পা ঢাকার কোন বস্তুকেই উপনাহ বলা হতো। তাতে এই কাঠবিড়ালির চামড়া, ভেড়ার চামড়া, ছাগলের চামড়া, এগুলো ছিল। তাহলে এই মাত্র আমাদের একজন দর্শক হিমাদ্রি চক্রবর্তী, উনি জিজ্ঞাসা করেছে, ওই দেখবেন আপনার স্ক্রিনেতেই দেখতে পাবেন, লেখা আছে জুতো চামড়াই হতো কি, জুতো চামড়ারই হতো কি? তা আপনি যেটা বলছেন তখন চামড়ার জুতো হতো শুধু, তার মানে ঘুরে ফিরে আবার ওই জায়গায় চলে আসে, তার মানে গোহত্যা হতো চামড়ার জন্য, মানে জীব হত্যা হতো। জীব হত্যা তো হতোই, অনেকে শিকার তো হতো, শিকার হতো, শিকার করতে যেতই। আচ্ছা, এই এক। আর দ্বিতীয়, যে সবসময় যে চামড়া দিয়ে হয়েছে তা নয়। রামায়ণে যদি আপনি দেখেন, ওখানে ঘাসের তৈরি জুতো হতো, ওকে বলা হতো কুশ।
রামায়ণে ঘাসের তৈরি জুতো, ওকে তো কুশ বলতো না, লব কুশের কুশ তো ওইভাবেই এসছে নামটা। তো সেই সময় ঘাসের জুতো হতো। যদিও যদিও একটা থাকে যে রামায়ণকে কতটা ইতিহাস বলা যায়, কিন্তু সমসাময়িক যদি ওটা গল্প হয় তাহলে সেই সময় কুশের ব্যবহার তো ছিলই। হ্যাঁ, মাইথোলজিতেও যদি আমরা বিশ্বাস করি তাহলে এটা কুশের তো ব্যবহার ছিল সেই সময়। আচ্ছা, তারপরে ধরুন চপলে পরে যীশু খ্রিস্টের জন্মে প্রায় ১৫০০ বছর আগে আমাদের দেশে কিন্তু জুতো প্রচলন ছিল। মানে ধরুন অনেক বছর হয়ে গেল। তো যোদ্ধারা যে জুতো পরতেন, সে যোদ্ধাদের যে জুতো তার একটা অদ্ভুত নাম ছিল, তাকে বলতো পথসঙ্গিনী। এক্সেলেন্ট নাম, পথসঙ্গিনী। মনে হতো যেন এটা আধুনিক নাম, কিন্তু সেই সময় সংস্কৃতে পথসঙ্গিনী বলা হতো। এবার পথসঙ্গী কেন নয়, সঙ্গিনী কেন, যে কোনো আধারকে স্ত্রীলিঙ্গ হিসেবে দেখা, তার জন্য যেখানে যেহেতু ওখানে পা রাখতো বলে ওটাকে স্ত্রীলিঙ্গ হিসাবে পথসঙ্গিনী বলা হতো। আর একজন যদি সঙ্গিনীর সাথে থাকে তাহলে যোদ্ধাদেরও মনোবল বাড়ে। আচ্ছা, এইমাত্র আরেকজন লিখলেন, মণিমেখলা মাইতি, তিনি লিখলেন গজপতি শু কোম্পানির কথা মনে পড়ে গেল, ঘাসের জুতো। আচ্ছা, হ্যাঁ, তো এইটার বিষয় কি কিছু জানেন? মানে গজপতি শু, না গজপতি শু কোম্পানির সম্বন্ধে আমার জানা নেই, তবে ঘাসের জুতো আমি তো বললামই, কুশ। কুশ তো এক ধরনের ঘাস। আচ্ছা, রামের যে পাদুকাটা, আরেকটা প্রশ্ন এসছে, রামের যে পাদুকাটা ভরত নিয়ে গেল সেটা কি কুশের তৈরি? না, সেটা কাঠের ছিল। সেটা কাঠের ছিল। আচ্ছা আচ্ছা, বেশ। কাঠের ছিল পাদুকা, সেটা খড়ম। সেটা খড়ম। আচ্ছা, বেশ। আচ্ছা, এইবার যে জিনিসটাতে আমরা আসছি, ওইদিকে ভারতে তার মানে জুতো তো মানে দীর্ঘকাল ধরে চলে আসছে, জুতোর ব্যবহার, জুতোর প্রয়োজন। কিন্তু আজ যেটা আমাদের কাছে জুতোর যত না প্রয়োজনীয়তা, তার থেকে বেশি মানে ওটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমার তো এক জোড়া জুতো হলেই হয়ে যায়, সেই জায়গায় নানান রকম জুতো আমরা পরছি। তা এই যে ফ্যাশন হিসেবে জুতো কবে থেকে মানুষ ব্যবহার করতে শুরু করলো, অন্তত আমাদের দেশে? আমি বিদেশের কথায় যাচ্ছি না, বিদেশের কথায় পরে আসবো, আপনি বলবেন। আমি বলছি ফ্যাশনের যে ব্যাপারটা ছিল, নাগরাই তো একটা ফ্যাশন। রাজা মহারাজরা যে জুতো পরতেন সেটা নাগরা। এবং আপনি হয়তো জানেন কিনা জানি না যে নাগরাতে কিন্তু ডান পা বা পা ছিল না সেই সময়, কারণ সেই সময় ফরমাই ছিল না। একই ধরনের জুতো বানানো হতো, কিন্তু কলা কৌশলটা এত ভালো ছিল যে ডান পা বা পা পরতে কোনো অসুবিধা হতো না। খড়মেরও কিন্তু কোনো ডান পা বা পা ছিল। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে এগুলোকে ডান পা বা পা করা হয়েছে আধুনিক কালে, কিন্তু সেই সময় ছিল না। কিন্তু বলুন, রাজা মহারাজের যে যে নাগরাই ছিল, তাতে তো সোনা দিয়ে কাজ হতো, রূপো দিয়ে কাজ হতো, তাতে হিরে বসানো থাকতো, মুক্ত বসানো থাকতো। কত হাই ক্লাস ফ্যাশনেবল জুতো ছিল সেই সময়। পরবর্তীকালেও কিন্তু আমরা অনেক আধুনিক জুতো পাই যাদের মধ্যে হিরে মুক্ত বসানো আছে। আমাদের পরবর্তীকালে যেসব রাজারা হয়েছেন তাদেরও বাটা শু মিউজিয়ামের অনেক জুতো আছে। সেই শু মিউজিয়ামে কিন্তু অনেক রাজাদের জুতো কিন্তু রাখা আছে যেখানে হিরে লাগানো আছে জুতো। আচ্ছা, এরকম একটা মিউজিয়াম আছে? সরি ফর মাই ইগনোরেন্স, আমি জানতামই না। আছে? কোথায় আছে এই বাটার মিউজিয়াম? হ্যাঁ, এটা কানাডায় রয়েছে। আচ্ছা, এখানে নেই, ভারতে নেই? না, কানাডায় তো বাটা শু মিউজিয়াম করেছে, অসাধারণ মিউজিয়াম। আমি দেখিনি, কিন্তু ওনার একটা ক্যাটালগ আমার কাছে আছে, জুতোর ক্যাটালগ। সেটা আমি অন্যান্য ব্যাপার আলোচনার সময় দেখাবো। তো সেই শু মিউজিয়ামে অসাধারণ সমস্ত জুতো রয়েছে। জুতোর ইতিহাসটাই প্রায় ওখানে ছিল। অ্যাকচুয়ালি কি হয়, বাটারা তো অ্যাকচুয়ালি চেকোস্লোভাকিয়ার লোক। বাটা চেকোস্লোভাকিয়ায় জলিন বলে একটা শহরে প্রথম বাটা তৈরি হয়েছে, কিন্তু ওখানে বিপ্লব হওয়ার জন্য ওরা পালিয়ে কানাডায় মন্ট্রিয়েলে চলে আসে। তো ওইখানে থেকে ওরা এই জুতোর মিউজিয়ামটাকে তৈরি করে। পরে ওখানে প্রায় 10,000-এর মতন জুতো আছে। ওখানে জুতো নিয়ে রিসার্চ পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা, বাটা শু মিউজিয়াম বলে ওটা। আচ্ছা আচ্ছা, তারপরে আমি আপনাকে বলি যে বৌদ্ধ সময়টাতে, সেই সময় কিন্তু
প্রচুর উপনাও ছিল, সেই 9 রকমের উপনাও ছিল বৌদ্ধ যুগে। সেই 9 রকমের উপনার বিভিন্ন বিভিন্ন নাম ছিল। আমি একটা দুটো নাম বলি। একটা নাম ছিল পটবধ, এটা হচ্ছে হাঁটু পর্যন্ত গাম্বুট, ঠিক আছে। কোন ছিল তিতির পথিক। তিতির পথিক মানে হচ্ছে তিতির পাখির পালকের মতো জুতো। কোনটা ছিল বৃষ চিকালিক, মানে সুচলো, সামনের দিকটা খুব ছুচলো থাকে, সেই এরকম জুতো ছিল। উল্লেখ কোথায় আছে? এগুলো একজন মিউজিয়ামের একজন ভদ্রলোক, তিনি মিউজিয়ামের লোক, তার নাম হচ্ছে গায়ত্রীনাথ পান্ত। হ্যাঁ, উনি এগুলোকে প্রায় খুঁজে বার করেছেন নানা রকম বই থেকে। ওনারও অনেক রেফারেন্স আছে, অনেক বই থেকে উনিও খুঁজে খুঁজে এগুলোকে বার করেছেন। অনেক বেদ সাহিত্য পড়তে হয়েছে। তার মধ্যে থেকে অনেক সময় হয় কি যে অনেক শব্দের যে উচ্চারণ, সেই থেকে ধারণা করে যে এটা বোধহয় জুতোর কথা বলছে, এরকম ভাবেও হয়। সেই সময় সংস্কৃত আর এখনকার সংস্কৃতের মধ্যে অনেক পার্থক্য। যখন এটা বিবর্তন হয়ে এসেছে, সেই সময় অনেক বেশি ছিল। যেমন মৈন্দ ভীষণ ছিল ভেড়ার চামড়ার তৈরি উপনা। কেন এই নাম আমরা জানি না। খলকবি ছিল পেশোয়ার চপ্পলের মতন দেখতে। আবার ছিল অলিগুন্থিম বলে একটা উপনাও ছিল। এরকম 9 রকমের উপনাও ছিল সেই সময় বৌদ্ধ যুগে, এগুলোকে করা হতো। এবং নরম চামড়া দিয়ে জুতোর ওপরেরটা তৈরি হতো, শক্ত চামড়া দিয়ে সোল তৈরি হতো। কিন্তু বৌদ্ধরা যারা ছিলেন তারা সাধারণত একটা সোলেরই, সোল আবার অনেকগুলো স্তর থাকতো, মানে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরকম স্তরের সোল ছিল। কিন্তু যারা বৌদ্ধ সন্ন্যাসী ছিল তারা একটা স্তরেরই জুতো ওনারা পরতেন। ওপরে নরম চামড়া, নিচে সোলটা হচ্ছে শক্ত চামড়া। আচ্ছা, বৌদ্ধ সন্ন্যাসীরা জুতো পরতেন? হ্যাঁ, অনেক জুতো পরতেন। তারা তো পাহাড়ে টাড়ে যেতে হতো না তাদের, সেই সময় জুতো ছাড়া তো কোনো গতি নেই। কিন্তু ঠান্ডা এবং হ্যাঁ হ্যাঁ, বুদ্ধদেব নিজে কি পড়তেন? বুদ্ধদেবের কিন্তু একটা জুতোর ব্যাপারে একটা জায়গা থেকে একটা বুদ্ধদেবের একটা মূর্তি উদ্ধার করা হয়েছিল। সেটা অনেকটা গ্রিক ভাস্কর্যের মতন দেখতে। তার দাড়ি আছে, তার পায়ে গাম্বুট আছে, অনেকটা ওটা গ্রিক ভাস্কর্যই বোধহয় ওটা তৈরি করেছেন বলে অনুমান করা হয়। যে বুদ্ধদেবের মূর্তি কিন্তু অ্যাপোলোর মতন দেখতে। গ্রিক যে দেবতা অ্যাপোলো, তার মতন দেখতে কিন্তু বুদ্ধের মূর্তি, সেটা তৈরি হয়েছিল। সেটাকে খুঁজে পাওয়া গেছিল। সেটা আবার সেই রোমান কি বলে, যে আমাদের এখানে ভারত শিল্পকলায় যেটা বলা হয়, যেগুলো যে বুদ্ধ মূর্তিগুলো দেখি, সেই বুদ্ধ মূর্তি এখন নাকি বলা হচ্ছে ওইগুলো আসলে কিন্তু ঠিক বুদ্ধ মূর্তি না। ওরা বুঝতে পারেনি যে কি বুদ্ধ মূর্তি কিরকম হবে, ওরা কল্পনা করে নিজের মতন বানিয়েছিল। যার জন্য আমরা কিন্তু এখন ইন্ডিয়ান মিউজিয়ামে গেলেও কিন্তু দেখতে পাই যে বুদ্ধ যে চুলের ওরা জটাগুলো ধরতে পারেনি, গোল 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 পাকিয়ে দিয়েছে। তারপর আপনি যে জুতোর কথা বলছেন, জুতো পরছে, কিন্তু সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে কি সেক্ষেত্রে ওনারা হয়তো নিজেদের ধারণাগুলোকে ওইখানে এক্সপ্রেস করেছিল, কিন্তু সত্যি কি উনি জুতো পরতেন কিনা। আপনি যদি সাঁচি স্তূপ দেখেন, সাঁচি স্তূপে তো প্রচুর মূর্তি লাগানো আছে বৌদ্ধ সময়কার তৈরি। সেখানে কিন্তু কারোর পায়ে জুতো দেখা যায় না। কিন্তু সাঁচি স্তূপে যে সমস্ত বিদেশিরা এসছে তাদের পায়ে জুতো আছে। আমার কাছে একটা লেখা আমি অনেক আগে পড়েছিলাম যে সাঁচি স্তূপে নাকি একমাত্র একজন মহিলার পায়ে জুতো পাওয়া গেছে। তিনি কিন্তু ভারতীয় মহিলা ছিলেন। আচ্ছা, তো সেই সময় আর তারপরে যদি আমরা আসি কনিষ্কের তো মাথা নেই। কনিষ্ক যে মূর্তিটা আছে সেটা মিউজিয়ামে আছে, এবং দিল্লির যে কনিষ্ক যে হোটেলটা আছে তার মধ্যে রাখা আছে। কনিষ্ক মূর্তিটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওর পায়ে কিন্তু একটা গাম্বুট আছে। ওই গাম্বুটটাকে অ্যাকচুয়ালি নাম ছিল কাফুস। কাফুস এসছে ইরানি ভাষা কাফাস। আচ্ছা, তাহলে সেই সব রাজারাও তখনকার দিনে গাম্বুট পরত। কিন্তু এটা একটা শ্রেণীর মধ্যে এমন ভাবে সীমাবদ্ধ ছিল যে আম জনতার কাছে এটা যায়। হয় সৈন্যরা পড়েছে, নাহলে তাদের নেতৃত্বে যারা ছিল তারা পড়েছে,
এবং রাজারা পড়ছে, বেশিরভাগই জুতো পরা ছিল না। তাছাড়া আমাদের দেশে তো খুব গরম ছিল, তার জন্য জুতো পরেনি। কিন্তু জুতো আমরা যেমন প্রথম জুতো দেখি মিশরে 2000 বছর, যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর আগে, সেই সময় জুতোতে তৈরি হচ্ছিল শুকনো চামড়ার প্যাপিরাস দিয়ে। সেটা কিন্তু ওই যে উত্তপ্ত বালি, এটা কিন্তু কারণ জুতো আবিষ্কারের, পাকে প্রোটেক্ট করার জন্য জুতো পরেছিল ওরা। হ্যাঁ, তো জুতো তো প্রচলন ছিল। সবচেয়ে জুতো আমরা যদি দেখি মুঘল সাম্রাজ্যে, সেই সময় কিন্তু জুতো ভীষণ উন্নতি হয়, নানা রকম জুতো। মুঘল সাম্রাজ্যে সেই সময় ছিল যে মুঘল সাম্রাজ্যের যে নারীরা ছিলেন তারা একটা অদ্ভুত জুতো পরতেন, হাই হিল দেওয়া জুতো, তার নাম ছিল গুড়গাবি। আবার যারা এবং যারা সেই সময় যে জুতো ছিল তার নাম ছিল পাই আফজার বলতো জুতোকে। আচ্ছা, এমন হয় যে আমাদের জাহাঙ্গীরের যে প্রিয় জুতো ছিল তার নাম ছিল কিন্তু সেলিম শাহী। জাহাঙ্গীর যে জুতো পরতেন। আর আবুল ফাজল তার বিখ্যাত বই আইনে আকবরীতে লিখেছিলেন যে আকবরেরও একটা জুতো ছিল, তার নাম ছিল চরণ হরণ। নামটা কিরকম অদ্ভুত, মানে চরণ হরণ মানে আপনি পা তো আর দেখতে পাচ্ছেন না, পা তো জুতোই কিনে নিয়েছে না, কিন্তু এর মধ্যে উর্দুর এতটুকুনো ছোঁয়া নেই। আকবরের জুতোর নাম চরণ হরণ, মানে শব্দটা আকবরের সময় তো অনেক হিন্দুরাও তো ছিল না, অনেক হিন্দুরাও ছিল আকবরের সময়, তারা চরণ হরণ ছিল। কিন্তু সেই সময় দেখা যেত যে মোজার ব্যবহার ছিল এই মধ্যে। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় মোজার মতন জুতো দেখা গেছে, কিন্তু সেগুলো একটা কর্তব্য না। এই জুতোর ইতিহাস বলতে গেলে অনেক 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 বলতে হবে। আর সবচেয়ে বড় কথা, তারপরে ব্রিটিশরা আমাদের দেশে আসে। আমাদের দেশে এসে তারা জুতোকে ভাগ করে দেয়। তারা বাথরুমে যাওয়ার জুতো করে, বেডরুমে যাওয়ার জুতো করে, অনুষ্ঠানে যাওয়ার জুতো করে, অফিসে যাওয়ার জুতো করে। হ্যাঁ, এরকম নানা রকম জুতো করতে করতে, এবং সেই সময় চর্মকাররা যে সমস্ত জুতো বানাতেন, সেই জুতো এক একটা শিল্প ছিল। সেটা কিন্তু কোনো ভাস্কর্যের চেয়ে কম ছিল না সেই জুতোগুলোতে। এবং সেই সময় অনেক বিত্তশালী লোক, অনেক রাজা মহারাজারা, অনেক মিলিটারি লোক, এরা কিন্তু স্পন্সর করতেন চর্মকারদের, বলতেন যে আমাদের জন্য এইভাবে জুতো তৈরি করে দাও। হ্যাঁ, এই প্রসঙ্গে আমার একটা মনে হলো যে আমাদের দেশে যখন বাচেন্দ্রী পাল প্রথম মাউন্ট এভারেস্টে যায়, তখন আমার স্যারের কাছে এসেছিলেন। তো বাচেন্দ্রী পাল নিজেদের মতো করে, তখন এখন যেমন ইটালির মাউন্টেনিং জুতো পাওয়া যায়, খুব বিখ্যাত কোম্পানি আছে, ওটা কোফ্লাইচ বলে, কোম্পানিটার নাম কোফ্লাইচ জুতো, যেমন পাহাড়ে ওঠার জুতো তৈরি হয়েছিল। বাচেন্দ্রী পালের কিন্তু এরকম ছিল না, তো বাটাই কিন্তু ওনার জন্য তৈরি করে দিয়েছিলেন। বাটার অবদান কিন্তু সাংঘাতিক। বাটা সেই সময় মাইনিং বুট তৈরি করেছে। তো মাইনিং বুট মানে হলো কয়লা খনির জন্য এক ধরনের, আবার মাইকামাইন্সের জন্য এক ধরনের। মানে কয়লা খনিতে যে ধরনের জুতো হবে, সেই জুতো আবার অভ্র খনিতে কিন্তু হবে। আচ্ছা, তার জন্য আলাদা আলাদা জুতো। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, যখন পাহাড়ে ওঠার জুতো প্রসঙ্গ আসলো, তখন আমরা পাহাড়ে ওঠার জুতোতে আমি এমন জুতো দেখেছি যার মধ্যে ব্যাটারি লাগানো আছে পা গরম করার জন্য, পাটা যাতে গরম থাকে। হ্যাঁ, নাহলে ওই যে কি বলে ফ্রস্ট বাইট হয় না, ফ্রস্ট বাইটে আঙুল টাঙুল নষ্ট হয়ে যায়। এবং মানে খুবই আধুনিক সংস্করণ জুতোর বোধহয়, আধুনিক সংস্করণ। এবং আমি একটা কথা বলি যে জুতোর যে সোলটা তৈরি হতো, সেই সোলটার নাম ছিল ভাইব্রান সোল। এই ভাইব্রান মানে হচ্ছে, এই সোল হচ্ছে ওয়াটার রিপিলেন্ট, স্কিড প্রুফ, এইসব ছিল। এবং যখন পাহাড়ে উঠতো তখন ক্র্যাম্পন লাগিয়ে নিত, অবশ্য লোহার কাটা দেওয়া জুতো লাগিয়ে নিত। এছাড়া রক ক্লাইম্বিং বুট আছে। রক ক্লাইম্বিং বুটে কিন্তু সোলে কিন্তু কোনো নেই, কাটা নেই, ওটা কিন্তু প্লেন সোল। আপনি বলতে পারেন প্লেন সোল পড়ে যায় না কেন লোকটা, কাটা যদি থাকে। ধরুন এত ছোট ছোট খাজ রক রকে পাওয়া যায়, সেই জায়গা পা রাখতে গেলে যদি খাজের মধ্যে পা পড়ে যায়, তাহলে তো উনি ওর জোরটা পেল না। তার জন্য প্লেন সোল থাকে রক ক্লাইম্বিং বুটে।
আরেকটা কথা আপনাকে বলি যে রক ক্লাইম্বিং বুটও হয় নেচার শেপ। আমাদের পা কিন্তু একটু এরকম বেঁকানো, তার জন্য নেচার শেপ বলে ওটাকে, যাতে আমরা পাহাড়ের গায়ে বা গাছে ওঠার সময় আমরা এটা বুঝতে পারি আমাদের নেচার শেপ বলে কিন্তু আমরা গাছে উঠতে পারি। হ্যাঁ, খুব সুন্দর করে গাছের গুড়ির পাশ দিয়ে পা দিয়ে উঠতে পারি। তো এই রক ক্লাইম্বিং, যদিও এগুলো একটা ইতিহাস আছে, পেছনে প্রচুর রয়েছে, গবেষণা রয়েছে, প্রচুর কিছু রয়েছে। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে যখন আপনি বললেন না যে কি খড়ম এর ডান বা ছিল না, নাগরারও আগে ডান বা ছিল না, কারণ তখন তো ফর্মাই ছিল না। এই ফর্মা ব্যাপারটা কি? ফর্মা হচ্ছে জুতোর স্কেলিটন বলতে পারেন, মানে জুতোর সময় ফর্মা লাগে। আপনাকে দেখাই, এটা হচ্ছে কিন্তু ফর্মা, এটা কাঠের তৈরি ফর্মা। আচ্ছা, হ্যাঁ, এটা কাঠের তৈরি ফর্মা। এই ফর্মা শুধু কাঠের না, পরবর্তীকালে এই ফর্মা তৈরি হয়েছে প্লাস্টিকের। ঠিক আছে, এই ফর্মা তৈরি হচ্ছে প্লাস্টিকের, এই ফর্মা তৈরি হচ্ছে অ্যালুমিনিয়ামের। এই অ্যালুমিনিয়ামের ফর্মা কেন, তার পেছনেও কারণ আছে। এই অ্যালুমিনিয়ামের ফর্মা হতো যখন আমরা ক্যানভাস জুতো তৈরি হতো, তখন এগুলোকে ব্রয়লারে দেওয়া হতো এই রাবারে থাকার জন্য। কাঠ এবং প্লাস্টিক ক্ষতি করে ফেলতে পারে, তার জন্য এগুলোতে তৈরি হতো। আরেকটা কথা বলি, এই যে জুতো ফর্মা, সেই জুতো ফর্মা কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন রকম ফর্মা ব্যবহার। যেমন ধরুন, এটা হচ্ছে এই ধরনের যে ফর্মা, তাকে বলে ব্লক ফর্মা। এটা হচ্ছে ওপেন টাইপ শু এর জন্য এই ধরনের ফর্মা লাগে, ওপেন টাইপ শু। আবার এইটাকে বলে, এই ফর্মাটার নাম হচ্ছে কনভেনশনাল হিঞ্জ লাস্ট। এবার ধরুন আপনি জুতোটা বানাবেন, দেখুন জুতোর এই পোর্শনটা বড়, এই পোর্শনটা ছোট, মানে লাস্টের ফর্মার এই পোর্শনটা বড়, এই পোর্শনটা ছোট। আপনি জুতোটা বার করবেন কি করে? বুঝতে পারলাম, এই এরিয়াটা হচ্ছে বড় আর এই এরিয়াটা হচ্ছে ছোট। ঠিক আছে, এইটা বার করবেন কি করে? তখন এই যে কাটা অংশটা দেখছেন, এখানে একটা হিঞ্জ লাগানো আছে, এপাশে একটা হিঞ্জ, একটা স্প্রিং লাগানো আছে। এটা যেই আমি প্রেসার দেবো, তখনই এই অংশটা এই অংশের সাথে টাচ হয়ে যাবে এবং ফর্মার এরিয়াটা ছোট হয়ে যায়। তখন আমরা জুতোটা বার করে দিই। এটাকে কনভেনশনাল হিঞ্জ বলে। আর এইটাকে বলে স্কুপ হিঞ্জ। স্কুপ হিঞ্জ মানে হচ্ছে, এই দেখুন এখানে একটা পিন আছে, এই যে এই দেখুন এখানে পিন আছে, এই পিনটাকে বলে স্প্লিট পিন। স্প্লিট পিন, আমি যদি এই স্প্লিট পিনটাকে ধরে খুলে দিই, তাহলে দেখুন জুতোটা কি হলো, এই অংশটা অনেক ছোট হয়ে গেল, জুতো বার করে নিতে সুবিধা। হ্যাঁ, স্প্লিট পিন লাগে, এটাকে বলে স্কুপ হিঞ্জ লাস্ট। এটা অনেকটা চামচের মতো থাকে বলে এটার নাম স্কুপ হিঞ্জ লাস্ট। আরেকটা লাস্ট আছে, সেটা হচ্ছে বেশিরভাগ হাই হিল জুতোতে লাগে, সেটা হলো যে এটাকে বলে টেলিস্কোপিক হিঞ্জ লাস্ট। টেলিস্কোপিক হিঞ্জ লাস্ট হচ্ছে এইভাবে উঠে যায়, এটা ওপর দিকে চলে আসে। এটা মেশিন দিয়ে খুলতে হয়, দেখুন এখানে একটা পয়েন্ট আছে, এটা মেশিন দিয়ে খুললে এটা প্রেসার দিলে এটা উঠে চলে যায়, এরিয়াকে শর্ট করে দেয়, তার জন্য জুতোটা অনায়াসে বাইরে বেরিয়ে আসে। আমরা যারা ডিজাইন করি জুতোর উপরে, এই লাস্টের উপরে কিন্তু আমরা মাস্কিং টেপ লাগাই। তারপরে নানা রকম যে মেথড আছে, তার মধ্যে আমরা একটা মেথড ব্যবহার করি, আপনাকে বললাম রোমাগনানিও সিস্টেম বা রোমাগনানির উপর কাজ করি। তখন এই যে মাস্কিং টেপ লাগাবার পর জুতো এরকম দেখতে হয়। দেখুন এটা মাস্কিং টেপ লাগানো আছে এবং জুতোর গায়ে আঁকা আছে। এগুলোকে পরপর পার্ট গুলোকে আমরা ফ্ল্যাট করে করি। সুদীপ্ত, একটা জিনিস দেখুন, জুতো কিন্তু 3 ডাইমেনশনাল, আমরা প্যাটার্ন বানাই 2 ডাইমেনশন। তাহলে প্যাটার্ন এমন ভাবে 2 ডাইমেনশন প্যাটার্নকে 3 ডাইমেনশনের জন্য উপযোগী করে তুলতে হবে। তার জন্য আমাদের তৈরি জুতোগুলোকে 4 স্টিচিং করা হয়, মানে খুব গায়ে মুখে মুখে লাগিয়ে জোর করে সেলাই করে দেওয়া হয়, তাতে জুতোটা একটা প্রি শেপ নেয়, আগে থেকে একটা শেপ নিয়ে নেয়। আমরা কিন্তু যখন এটা থেকে কেটে বার করি, তখন এই দেখুন, এই হচ্ছে একটা প্যাটার্নের অংশ, এটা বেরোবার পরে এই করি। তাছাড়া অনেক রকম করে, এর মধ্যে প্লাস্টিক দিয়ে একে সুইং করে তার এরিয়া বার করে, তাকে কেটে তাকে প্লেন করে এগুলোও বানানো যায়।
এগুলো জুতো বানানোর কাজে লাগে, মোটামুটি ফর্মা লাগে। জুতো জুতো নিয়ে তো অনেক মজার মজার ঘটনা আছে, অনেক মজার মজার গল্প আছে। হ্যাঁ, সেরকম কিছু গল্প শুনবো আপনার কাছ থেকে। জুতো, মজার মজার জুতো নিয়ে প্রচুর সংস্কারও আছে। আমরা যেমন গাড়ির সামনে ছেঁড়া ঝাঁটা জুতো ঝুলিয়ে রাখি না? হ্যাঁ, তো আপনি যদি জুতোর ব্যাপারে আশুতোষের গল্প শোনেন, সেই কোটার জুতো ট্রেনের ইসিতে বাড়ি বার করে দিয়েছিল, বিদ্যাসাগর চপ্পল জুতো করে উনি সাইডের সামনে জুতো পরে পা করে বসেছিলেন। হ্যাঁ, তো এইটা আছে। কিন্তু সুচিতদা, এই যে জুতোর যে আমরা যে তৈরি হয়, মানে নানা রকম জুতো হয়, সেই জুতোর কিন্তু নানা রকম প্রকার ভেদ আছে। আমরা সে নিয়ে একটু আলোচনা করি যে এই যে জুতো হয়, সেই জুতোর মধ্যে আমরা এই যে যারা এয়ারফোর্সে চাকরি করেন তারা অক্সফোর্ড জুতো পরেন, যারা নেভিতে চাকরি করেন, যারা মিলিটারিতে রয়েছেন তারা। আমার মিলিটারিতে জুতো ব্যাপারে অভিজ্ঞতা আছে, কারণ আমি বাংলাদেশে মিলিটারিদের জন্য জুতো বানিয়েছি, আর্মি কমান্ডো বুট। তাদের মিলিটারিতে জুতো ভীষণ রকম মোটা সোলের হয় এবং টো স্প্রিং খুব হাই থাকে। এই টো স্প্রিং এর ব্যাপারে একটু বলি। জুতোতে আমরা খেয়াল করি না, জুতোকে যদি একটা সমতল জায়গায় রাখা যায় তাহলে দেখা যাবে যে জুতোর সামনের দিকটা উঠে রয়েছে। কেন উঠে থাকে? উঠে থাকে যাতে আমাদের হাঁটতে সুবিধা হয়। খড়মের কিন্তু কোনো টো স্প্রিং থাকে না এবং হাই হিল জুতোর কোনো টো স্প্রিং থাকে না, এরা থপথপ করে হাঁটে। টো স্প্রিং জাস্ট লিভারের কাজ করে, এক পা থেকে আরেক পায়ে আমাদের যে আমরা যাই আমাদের ওয়েটকে ট্রান্সফার করে, সেটা হচ্ছে টো স্প্রিং এর জন্য। এই টো স্প্রিং খুব মোটা সোল, কিন্তু টো স্প্রিং কিন্তু খুব হাই থাকে। দুটো মোজা পরা, হ্যাঁ, দুটো মোজা পরা প্রভিশন থাকে, কারণ শীতকালের সময় তো আমাদের উলের মোজা পড়তে হবে মিলিটারিতে। মিলিটারিতে জুতোর মধ্যে আরেকটা দারুণ জিনিস আছে, সেটাকে বলে বেলো টাং। এই টাংটা কখনো জুতো থেকে বাইরে, আমাদের যেমন অন্যান্য জুতো থেকে আমরা টাংটাকে আলাদা করতে পারি, এখানে কিন্তু টাংটা আলাদা করা যায়। এই টাংটা জুতোর ভেতরে হারমোনিয়ামের যেমন বেলো থাকে ওইভাবে ঢুকে যায়, ঢুকে গিয়ে তারপরে লেস লাগানো হয়। এখন কথা হচ্ছে যে আমরা এই ধরনের টাং কেন ব্যবহার করি? এর কারণ হলো যে আমাদের ওই মিলিটারিরা তো বনে বাজারে এসব জায়গায় ওরা ঘুরে বেড়ায়। সেই বনে বাজারে ঘুরে বেড়ার জন্য কি হয়, তাদের মধ্যে পোকামাকড় ঢুকে যেতে পারে। হ্যাঁ, ছোট ছোট বালু করা পাথর এসব ঢুকে যেতে পারে, এইটাকে বাঁচাবার জন্য ওই রকম লাগানো। আরেকটা মজার ব্যাপার হলো লিচ বুটের নাম শুনেছেন? লিচ বুট, যেখানে জোক আছে, প্রচুর জোক। সেই জোককে প্রোটেকশন দেওয়ার জন্য জুতো তৈরি হয়েছে। হ্যাঁ, সেইগুলোকেও ওই বেলো টাং দেওয়া জুতো করতে হয়, যাতে কোনোভাবে জোক যেন মিলিটারিতে পা না আক্রমণ করতে পারে। আচ্ছা আচ্ছা, এরকম জুতো আছে। আর এখন কথা হচ্ছে যে জুতোর আসলে 16টা বেসিক ডিজাইন আছে আমরা যার উপরে কাজ করি। এই ডিজাইনের বাইরে কোনো জুতো আজ পর্যন্ত কেউ ডিজাইন করতে পারে। এটা কিন্তু একটা মজার ব্যাপার। এটা অনেকটা সারেগামার পায়ের মতো, হ্যাঁ, সপ্তসুর এবং তারপরে অষ্টম সুর এসব নেই যেমন, তেমনি জুতোর ব্যাপারে হয়। তো আপনাকে একটু দেখাই যে আমি সব 16টা জুতো নিয়ে আলোচনা করব না, আমরা একটা জুতো নিয়ে আলোচনা করতে পারি, সেটা হলো মোকাসিন। আমরা এটা জানি এই নামটা, এই দেখুন, এটা হচ্ছে মোকাসিন জুতো, দেখা যাচ্ছে? এই জুতোটা, এই অংশের যে জুতোটা, এটা খুব আদিকালের জুতো, মানে প্রথম মোকাসিন এরকম দেখতে হয়েছে। ঠিক আছে, এই মোকাসিন জুতোটা মেইনলি এসছিল যে ওরা মেইনলি এসছে যে রেড ইন্ডিয়ানরা পরবর্তীকালে এই জুতো নিয়েছিল। আর যারা ঘোড়ায় চড়তো, ঘোড়ায় রেকাবে খালি পা ঢোকালে তো পা ইনজিওর্ড হতে পারে, তার জন্য কিন্তু
এই ধরনের জুতো তৈরি হচ্ছিল, মোকাসে। আপনি বলবেন ভারতবর্ষের নাম নেই এই জুতোতে? এই জুতোতে একটা ভারতবর্ষেরও জুতো আছে, যাকে বলে যোধপুর শু। নামই কিন্তু এর যোধপুর শু। এই জুতোটা হচ্ছে এরকম। এটা মেনলি, এটা ভারতবর্ষেই তৈরি হয়েছে। এটা মেনলি ব্রিটিশরা যখন পোলো খেলতেন তখন এই ধরনের জুতো পরতেন। আমাদের নস্টারের কিন্তু একটা জুতো ছিল এরকম দেখতে, যোধপুর শু। এটা কিন্তু বড়, এটা এরিয়াটা বড়, মানে অ্যাঙ্কেলের উপর দিয়ে যায়। এখানে একটা কথা বলার দরকার আছে, অ্যাঙ্কেলের নিচ দিয়ে কিন্তু সমস্ত জুতো হয়। যদি অ্যাঙ্কেলের ঠিক নিচে যদি জুতোর টপ লাইনটা জ্বলে যায়, তাহলে কিন্তু আপনি হাঁটতে পারবেন না, আপনার পায়ে ভীষণ লাগবে। তার জন্য আমাদের ডিজাইনের একটা পদ্ধতি আছে, যাতে ওই যে টপ লাইনটা যখন কার্ভটা করা হয়, তখন অ্যাঙ্কেলের যে নিচের যে মাপটা হয় ওটা কিন্তু অত্যন্ত বৈজ্ঞানিক ভাবে ওটা যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা ব্যবহার করি অ্যাঙ্কেলের জন্য জুতো। আরেকটা বলি, এটাও খুব বিখ্যাত জুতো, এটা হচ্ছে প্রচুর জনপ্রিয় জুতো, এটাকে বলে পাম স্পোর্টস শু, ব্যালেরিনা যাকে বলে। এই ব্যালেরিনা জুতো দেখতে কিন্তু খুব ইজি, কিন্তু বানানো কিন্তু অত ইজি না। এটা ব্যালেরিনা ভীষণ রকম জনপ্রিয় জুতো, এবং এখনো এটা জনপ্রিয়। এছাড়া রয়েছে, এটাকে বলে মিউল। দেখুন বিদ্যাসাগরের চপ্পল, এগুলো বেডরুম স্লিপার হিসেবে ব্যবহার, বিভিন্ন ঠান্ডা দেশে ফাট দেওয়া হয়, এ সমস্ত আছে বেডরুম স্লিপার। আচ্ছা, তারপরে আছে এই লাস্ট একটা দেখায়, সেটা হচ্ছে, এটা হচ্ছে বুট। দেখুন বুটটা কাউবয়রাও প্রচুর পরতেন, এবং কাউবয়দের বুটের পেছনে একটা পেনিয়ানের মতন লাগানো থাকতো, হ্যাঁ, তাকে বলতো স্পার। স্পার দিয়ে ওরা ঘোড়ার পেটে ওরা খোঁচাতো, এবং ঘোড়া সেই খোঁচানো থেকে বুঝতে পারতো এটা কোথায় কোথায় যাবে। এই বুট যেমন লেসের তৈরি হয়েছে, এই বুটের ইলাস্টিক দিয়ে তৈরি হয়, এই বুট চেন দিয়েও, জিপার দিয়েও তৈরি হয়। এগুলো হচ্ছে বেসিক ডিজাইন। এই 16টা ডিজাইনের বাইরে আমরা কেউ জুতো ডিজাইনিং করতে পারি না এখন পর্যন্ত। মানে সত্যি কথা বলতে 16 কলা, একদম 16 কলা, একদম 16 কলা। এবং যারা শিল্পী তাদের তো কলা শিল্পী বলে। হ্যাঁ, শিল্পীদের তো কলা শিল্পী বলে। অ্যাবসলিউটলি 16 কলা। আচ্ছা, আরেকটা বিষয়, একটুখানি খড়মের দিকে যাই। খড়ম দেখুন, আমি একটা খড়ম দেখাচ্ছি আপনাকে, এটা আমার নিজের তৈরি করা, আমার নিজের ডিজাইনে। আচ্ছা, একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, হ্যাঁ, কারণ আমরা যেতে প্রশ্নগুলো আপনি যখন কথাগুলো বলছেন পরপর আসছে, তো সেগুলো বলে না দিলে প্রশ্নগুলো পিছিয়ে যাবে। এই প্রশ্নটা এসছে, মিউল কেন বলা হয়, কোনো বিশেষ কারণের জন্য কি? সেটা আমরা এখনো পর্যন্ত জানি না যে মিউল এর নাম কেন মিউল আছে। মিউলের অন্য কোনো অর্থ থাকতে পারে, যে জুতোর ক্ষেত্রে কি অর্থ এটা আমরা জানি, মানে এখনো পর্যন্ত আমি জানি না। মিউলের ব্যাপারে আমাদের কাছে যা রয়েছে, একে অনেক সময় মিউল না, অনেক জায়গার সময় একে মুলু বলা হতো, মুলা বলা হতো। হ্যাঁ, মিউল আমরা ব্রিটিশরা বলতো মিউল, কিন্তু এটা যদি দেখা যায় তাহলে সামারিটান, আর্লি সামারিটান, এতে মুলা বলে। আচ্ছা, একটা ব্যাপার বলি, এই দেখুন একটা খড়ম, দেখুন একদম মাছের মতো। হ্যাঁ, এই খড়মটা একটা মাছ, কিন্তু এটা আরেকটু পিছিয়ে যান তো, একটু পিছিয়ে নিন। হ্যাঁ, এটা মাছ। এখানে একটা লাগানো আছে পেগের মতো জিনিস, এই যে আঙুল এর মধ্যে ঝুঁকিয়ে দেওয়া হতো, আঙুল এইভাবে থাকতো এই পেগের মতন। এইটাকে পরবর্তীকালে এটাকে থং বলতো, থং। দু আঙুলে চেপে খড়ম পরে হাঁটা কিন্তু অত সহজ না, দু আঙুল দিয়ে এখানে চেপে ধরে থাকতো, এবং খড়মে কোনো হিল টিপ কিচ্ছু ছিল না, একটা প্লেন সার্ভিস ছিল। তার জন্য এগুলো এরকম ওয়েজ হিল বলতো খড়মে। আর খড়মে কোনো টো স্প্রিং ছিল না, তার জন্য খড়ম পরে কিন্তু ঠক ঠক করে হাঁটতে হতো। এটা হচ্ছে এক জোড়া খড়ম, এটা ঠিক আছে।
আচ্ছা, আরেকটা দেখাই আপনাকে। এইটা কি কোনো পিরিয়ড সিগনিফাই করছে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এটা দেখুন, একটা কুমির। কুমির, এটাতে ক্রস ব্যান্ডের ছিল। এটা এসছে কিন্তু ঘানা থেকে এসছে। এটা ঘানা থেকে এসছে। আমি সেটাকে দেখে তার গায়ে ডিজাইন গুলো কিছুটা নিজের কল্পনা থেকে, কিছুটা অ্যানসিয়েন্ট কোনো ডিজাইন থেকে এটা আমি করেছি। এটা কুমির যে আছে, এটা কুমির। আর এইটা এই যে মাছের খড়ম, এই মাছের মতো, কিন্তু দেখুন এই খড়মটা দেখে মনে হবে এটা কি বাঙালিরা পড়তো, কারণ মাছ কেন? অন্যান্য আমাদের ভারতবর্ষে অন্যান্য জায়গায় মাছের তো এতটা প্রচলন ছিল না, তাহলে কেন মাছ পড়তো, মাছ করা হয়েছিল? তাহলে কারণ মাছ খুব পবিত্র জিনিস ছিল, কিন্তু শুভ জিনিসও মানা হতো অনেক সময়, তার জন্য সন্ন্যাসীরা তো এই খড়ম পড়তো। হ্যাঁ, আমাদের বিয়ে বাড়িতে, হ্যাঁ যাত্রা, আমাদের বিয়ে বাড়িতে দেখবেন মাছ দিতে। আচ্ছা, এটা কিন্তু খড়ম। এটার মধ্যে আমরা চামড়া লাগাতে পারি, এখানে ডিফেক্ট করে দেওয়া যেতে পারে। পা এখানে থাকবে, গোড়ালি এখানে থাকবে। দেখুন একদম পায়ের ছাপ। আপনি যে এগুলো দেখালাম, বলুন এটা কোথাকার, মানে এটা কি আপনি? এটা সব ভারতীয়। খালি না, এগুলো যে আমি তৈরি করেছি, এগুলো প্রত্যেকটা রেফারেন্সে তৈরি করেছি। হ্যাঁ, ওদের মতন করে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো, এটা ভারতীয়, আমাদের মাছটা ভারতীয়, কিন্তু কুমিরটা হচ্ছে ঘানার দিকে কুমিরটা ছিল। এবং অনেক জায়গায় তো আমি বলছি ধর্মীয় ব্যাপারে বা ভক্তরা জুতো তো প্রেজেন্ট করতো। আপনি হয়তো জানেন যে হুমায়ুন পর্বতে দুর্যোধনের মন্দির ছিল। তো সেই দুর্যোধনের মন্দিরে, সেই দুর্যোধনের যে মন্দির আছে, খুব একটা ছোট্ট সম্প্রদায় দুর্যোধনকে তাদের আরাধ্য হিসাবে মানত। যেমন অনেক এক সময় যে আমরা রামনবমীতে যে রাবণ বধ হয় না, এটাতে কিন্তু এক শ্রেণীর একটা সম্প্রদায় কিন্তু প্রতিবাদ করেছিল, রাবণ নাকি তাতে আরাধ্য দেবতা, তার জন্য রাবণকে বধ করা হয়, এটা ওরা মানতে পারে। ঠিক তেমনি দুর্যোধনের মন্দিরে এই ভক্তরা ওখানে জুতো দেওয়া হতো। জুতো দেওয়া কিন্তু অশ্রদ্ধায় নয়, এই জুতো তখন পাহাড়ি অঞ্চলে জুতোটা ভীষণ ভীষণ এসেন্সিয়াল জিনিস। আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি, তারা দার্জিলিং এ থাকতো, তারা বলেছিল যে হাফ টুকরে কমলা লেবুর বিনিময়ে অনেকে না পুরনো জুতো নিয়ে যেত। পাহাড়ি অঞ্চলে জুতো যে কতটা দরকার সেটা আমরা সমতলের থেকে বুঝতে পারি। ওরা হাঁটতেই পারবে না, এত ঠান্ডা, হ্যাঁ এত জায়গা, এত পাহাড়ি এবড়ো খেবড়ো অঞ্চল, তার জন্য ওরা কিন্তু ওই জুতোটা ওরা কমলা লেবুর বিনিময়ে নিত। ভীষণ লোক, গরিব লোকেরা ওই বলতো পুরনো জুতো দিন, কিছু কমলা লেবু এনেছি, এরকম ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে জুতোতে আমরা যে জুতো ব্যবহার করি, আমি জুতোর দুটো জিনিস আমি বলি আপনাকে। সেটা হলো একটা হচ্ছে এটাকে বলে ক্লগ। এরা মিল্কম্যান ক্লগ, CLOG, ক্লগ। এটাকে এটা হল্যান্ডের যারা গোয়ালি নিয়ে তারা, এটা একটা কাঠ থেকে কিন্তু এটা তৈরি, খোদাই করে থেকে। এটা কিন্তু অরিজিনাল হল্যান্ডের ক্লগ, ঠিক আছে? আমার কাছে এর রেপ্লিকাও আছে, ছোট ক্লগও আছে। এই হচ্ছে ছোট ক্লগ। এগুলো এই জুতোগুলো খুব নরম হয়, কিন্তু মানে নরম মানে কি, নরম কাঠ দিয়ে তৈরি, খোদাই করে, এবং পায়ে কিন্তু লাগে না, এত স্মুথ এই জুতো। এবং এগুলো জল টল পরে অনেক প্রোটেক্টিভ থাকতো। আর এই ক্লগ জন্য ধরুন উইলো কাঠ, হ্যাঁ উইলো কাঠ দিয়ে বেশি এগুলো তৈরি হতে, বুঝতে পারে। আবার এই দেখুন, এর নিচে সোল আছে, এর হিলও আছে। তো নেদারল্যান্ডে যারা স্মাগলার থাকতো, তারা এই যে সোলটাকে এরা নিচে হিলের জায়গায় ওরা লাগাতো, ডিজাইনটা করতে হিলের, আর হিলটাকে সোলের জায়গা।
এই হিলটাকে তুলে এখানে খোদাই করতো আর এইটাকে তুলে এখানে খোদাই করতো। এর মানে হচ্ছে পুলিশরা বুঝতে পারতো না যে স্মাগলাররা সীমান্ত পেরিয়ে ভেতরে এলো না সীমান্ত ছাড়িয়ে বাইরে চলে গেল। ওরা দেখতো যে বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, এই ব্যাপারটা একটা ব্যাপার আছে যে আমেরিকায় ভিয়েতনাম যখন ওয়ার হয়েছিল সেই সময় আমেরিকান সোলজারের পায়ের ছাপ দেখে দেখে ভিয়েতনামের সৈনিকরা ওখানে বুবি ট্র্যাপ করে রাখতো। ওই ট্র্যাপে কিন্তু অনেক সোলজার মারাও যেত, অনেক সোলজার আহত হয়েছিল। তার জন্য ওই আমেরিকান গভর্নমেন্ট ঠিক করলো যে তাদের মিলিটারি জুতোর নিচে ওই ভিয়েতনামি সোলজাররা যে চপ্পলটা পরে, যে চটিটা পরে, যে কাবলিশ ব্যাকস্ট্যাপ দেওয়া যা পরে, সেটাকে ওরা ওই নিচে ওরা মোল্ড করে দিয়েছিল। তার জন্য যখনই হাঁটতো তখন ওই চপ্পলের ছবি পড়তো, ইমপ্রেশনটা পড়তো। তাতে কিন্তু অনেককে বেঁচে গেছেন, অনেক সোলজাররা বেঁচে গেছেন, কারণ ভিয়েতনামিরা বুঝতে পারতো না যে এটা আমেরিকান সোলজারের পায়ের ছাপ না এটা আমাদের। আচ্ছা, ভীষণ ইন্টারেস্টিং। আমি আমি কি ওই জুতোটা ছবি দেখাবো, আমেরিকার এই জুতোটা? অবশ্যই অবশ্যই। না আমি একটু বাবা, এই 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 যে জুতোটা, মাঝখানে যে জুতোটা, সোলটাকে দেখুন। আমি একটু কাছে নিয়ে যাচ্ছি। স্পাইকস দেওয়া আছে মনে হচ্ছে নাকি? স্পাইকের মতো ওদের যে ওরা যে স্যান্ডেলের মতন জিনিসের যে নিচ দিয়ে বেরোতো, ওইটাকে পর্যন্ত নকল করা আছে। আচ্ছা, ওখানে এবার একটু কথা বলি, যেটা হচ্ছে চাঁদে যে আমরা জুতো পরে নেমেছিলাম, সেই জুতো তো সাধারণ জুতোর মতো নয় না, তার মধ্যে অনেক সেন্সার লাগানো আছে, অনেক কিছু লাগানো আছে, কিন্তু চাঁদে কিন্তু টেম্পারেচার খুব কম। তো সেক্ষেত্রে পাকে তো বাঁচাতে হবে, তার জন্য টেফলন কোটিং জুতো তৈরি হচ্ছে, টেফলন দিয়ে তৈরি। টেফলন হলো আমরা যে ননস্টিক যে হাড়ি কড়া এসব ব্যবহার করি না, তার গায়ে একটা কোটিং লাগানো, ওটাকে বলে টেফলন কোটিং। সো টেফলন কোটিং এ জুতো লাগানো ছিল। আমি আপনাকে ওই চাঁদে ওঠার জুতোর একটা দেখাই। এটা নীল আর্মস্ট্রং এর জুতো। এই যে জুতোটা, মাঝখানের যে জুতোটা, এই জুতোটা আরো সামনে নিয়ে যাই। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখুন, এতে যেই নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখলো, আমরা কিন্তু বুঝে গেলাম কত সেন্সার টেন্সার সমস্ত লাগানো ছিল এই জন্য। আর না, আমি তো আপনাকে বলছিলাম গল্পের কথা। তো গল্প আপনি তো অনেকগুলো গল্পই বললেন, কিন্তু আজ তো মেটে না, আপনি আরো গল্প বলুন। যেমন আপনি সেদিন একটা ওই সিসিলিয়ান মেয়েদের কথা বলছিলেন, জুতোর কথা। ওরকম সব সংস্কার, সিসিলি মেয়েরা বালিশের তলায় জুতো রেখে ঘুমোতো। কেন ঘুমোতো? জুতো রেখে ঘুমোতো এই কারণে, তারা ভাবতো যে স্বপ্নে তাদের পছন্দসই বর তারা পাবে, এবং স্বপ্নে তো খালি পায়ে যাওয়া যায় না, ওখানে হেঁটে যেতে হবে। তার জন্য ওরা ওই জুতো বালিশের তলায় রেখে সিসিলি মেয়েরা। এবার অদ্ভুত অদ্ভুত সংস্কার তো আছেই। তারপরে ধরুন তারপরে আরো সংস্কার, মানে ওই যে আমরা বললাম যে জুতো নিয়ে রাখতো। আর আমেরিকার ওকলাহোমা সিটিতে একটা কেস হয়েছিল। কেসটা কি ছিল? ডিভোর্সের কেস। ওইটাতে ভদ্রমহিলা তার স্বামীর বিরুদ্ধে বলেছিলেন যে ওনার বেরোনো বন্ধ করতে ওনার স্বামী নাকি জুতো হয় জলে ভিজিয়ে দিত, না হলে জুতো নাকি আগুনের উপরে। এটা একটা গল্প। আর বিভিন্ন জায়গায় জুতো নিয়ে প্রচুর
সংস্কার তো আছেই, জুতোকে সব কোনো সময় আমরা আমাদের ভারতীয়রা খুব পবিত্র হিসাবে আমরা কোনোদিন দেখিনি। কিন্তু আমরা যদি বলতাম তোকে চর মারবো আর জুতো পেটা করবো, দুটো কথার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য। চর মারাটাকে ওরা সহ্য করতে পারে, জুতো পেটাটাকে একদমই না। কিন্তু জুতো ছাড়া কিন্তু এক বিন্দু চল। আর হ্যাঁ, আর জুতোর ব্যাপারে একজন চৈনিক দার্শনিক একটা কথা বলেছিল যে আপনার যদি হাজারো সমস্যা থাকে, ওই সমস্যাটাকে আপনি একটা সমস্যা করতে পারেন। যদি আপনি একটা পেরেক তোলার জুতো পরেন, তাহলে ওই পেরেকটা আপনাকে সবসময় খোঁচাবে এবং আপনার সমস্যা তখন একটাই তৈরি হবে, ওইদিকেই নজরটা থাকবে, অন্যদিকে সবসময় ওখানেই নজর। হ্যাঁ, তা আপনি যখন চৈনিক দার্শনিকের কথাই বললেন, অনেকটা ওইটার সাথে মিলে যায়। একটা প্রশ্ন এসছে, মনে হয় উত্তরটাও বোধহয় সেখান থেকেই আসবে, সেটা হচ্ছে মেয়েদের পায়ে ছোট, মেয়েদের পা যাতে ছোট থাকে তাই লোহার জুতোর কথা শুনেছিলাম। না না, এটা ঠিক লোহার জুতো ছিল না, এটাকে বলে লোটাস ফুট। লোটাস ফুট, লোটাস ফুটকে কি হতো, ছোটবেলা থেকে বিত্তশালী মেয়েদের পায়ের মধ্যে ন্যাকড়া জড়িয়ে জড়িয়ে পাটা কে ডিশেপ করে দেওয়া হতো এবং ছোট করে দেওয়া। এর পেছনে একটা দুটো কারণ। এর পেছনে একটা বলা হতো যে এই জুতো হচ্ছে এরা বিত্তশালী প্রতীক, মানে এই মহিলারা কাজ করেন না, এই জুতো দেখে মনে হতো। আর মনে হতো কি এটা বলতো নাকি এটা অনেকটা সেক্সেরও নাকি প্রতীক। কিন্তু এটা মেনলি হয়েছিল ওদের একজন রানী ছিল, তার পা এরকম ছিল, ডিশের পা ছিল, সেই পাকে অনুকরণ করার জন্য এবং তাকে তুষ্ট করার জন্য যার পারিষদরা ছিল তাদের স্ত্রীদের কিন্তু এরকম করা হতো। তখন তো ছোট বয়স ছাড়া তো এই জুতোকে এরকম পাকে এরকম করা যাবে না, কারণ ছোট বয়স থেকেই 18 বছর লাগে আমাদের পা তৈরি হতে। সেই পায়ের মাঝখানে মাঝখানে তরুণাস্থি থাকে, কার্টিলেজ। বাচ্চাদের পা আপনি যদি দেখেন একদম পুরোটা কিন্তু হাড় নেই ওর মধ্যে, ওর মধ্যে কিন্তু কার্টিলেজও থাকে। সেই কার্টিলেজ গুলোকে ছোটবেলা থেকে যদি পাকে আমি যদি আষ্টে পৃষ্ঠে কোনো দিয়ে বাঁধতে থাকি, যেমন আপনি আমি দেশটা কথা ভুলে গেলাম, ওরা সব লোহা রিং দিয়ে দিয়ে মেয়েদের গলা এত বড় করে ফেলে, বোধহয় থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে। না না না, আমি তো কিছু ট্রাইবালসদের, আফ্রিকান ট্রাইবালসদের আমি এই একটা ওদের মধ্যে এই কালচার আছে শুনেছি, কিছু ছবি দেখেছি, যেরকম ওই যেটা আপনি বলছেন গলায় একটা একটা পরিয়ে পরিয়ে অল্প অল্প করে রিং পরিয়ে পরিয়ে গলাটাকে উঁচু করে। আর এটা কি সত্যি সেই সব কারণ ছিল নাকি একদম সেই সব কারণে আমি মেয়েরা বাইরে না যেতে পারে সেই জন্য পাটা ছোট, মেয়েরা বাইরে যাওয়া এবং মেয়েরা বাইরে তো ওই পরও খেত। সে আমাদের চায়নাতেও কিন্তু লোটাস ফুটের একটা মিউজিয়াম আছে, লোটাস ফুট দিয়ে দেখানোর জন্য। আমি আপনাকে লোটাস ফুট দেখাচ্ছি এবং তার দেখলে বুঝবেন এটা একটু নির্মমতাও ছিল। মানে ধরুন একটা ন্যাচারাল পাকে এরকম ভাবে বিকৃত করে দেওয়া শুধু কাউকে সন্তুষ্ট করার জন্য, এটা খুব যন্ত্রণাদায়ক ছিল। আচ্ছা, আমি দেখাই লোটাস ফুটে আমরাও এটা শুনেই এসেছি, আমরা দেখিনি কখনো। এই দেখুন, দেখুন জুতোটার শেপটা দেখেছেন? হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার হাড়ের শেপটা দেখুন, কি হাড় নরমাল এবং অ্যাবনর্মাল দুটো হাড়কে দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এটা দেখুন, আরো দেখুন এইসব জুতোগুলো, অদ্ভুত জুতো তৈরি হতো, অদ্ভুত। এটা জুতো? আচ্ছা, আরে বাহ। হ্যাঁ হ্যাঁ, জুতো একদম জুতো তৈরি হতো এবং এটা এক ধরনের তো অত্যাচারই বলা, সত্যিকারের শুধুমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের পাকে ডিশেপ করার যে কি মানে হয় এটা বলা যায় না। হ্যাঁ, এটা যৌনতার নাকি প্রতীক? আমার 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 মনে হয় না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত ধারণা যে এইটা কখনো এরকম উগ্র একটা বাসনা মানুষের মনে আসতে পারে যে প্রকৃতির দেওয়া গঠনকে অবজ্ঞা করে
যদি এরকম বহু হ্যাঁ। হয়েছে, এই যে গলার কথাটা বললেন, বা আমি কানের লতি ফুটো দেখেছি, মানে হ্যাঁ, মোটা বাঁশ ঢুকিয়ে, আফ্রিকানটা, হ্যাঁ হ্যাঁ, তো এগুলো আমি থুতনিতে। জানি না, থুতনিতে, কিন্তু সেটা একরকম, সেটা না কিছু ট্রাইবালসদের মানে ওইগুলো হচ্ছে সৌন্দর্যের প্রতীক, কিন্তু তা বলে পা ছোট করে দিয়ে আমি জানি না সেটা কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসছে হ্যাঁ, সোল জুতোর বিষয়, সোলের বিষয়। সোললেস জুতো, সোল ছাড়া জুতো, সেই ব্যাপারটা হ্যাঁ, আমি ঠিক জানি না। সোল ছাড়া জুতো কিন্তু বাইরে পরার জুতো নয়। সোল ছাড়া জুতো পরে খুব একটা কমফোর্টেবল পাওয়া যাবে না বাইরে গেলে। যেমন যদি পেছন দিকে একটু হিল না থাকে, তাহলে কিন্তু পেছন দিকে পড়ে যাওয়ার মতন একটা হতে পারে। তবে সোললেস জুতো সেগুলো হয় একটা ইনার শুজ হয়, মানে ধরুন তার মধ্যে সোল থাকে না, ওটা চামড়ারই জুতো, চেন দেওয়া, পায়ে পড়ে, তার জুতোর ভেতরে পায়ে পড়ে। এবং এছাড়াও যেগুলো বেডরুম স্লিপার, সেগুলো সব সোললেস জুতো। যা আপনাকে আপনি একটা বেডরুম স্লিপার দেখাই, দেখুন এটা হচ্ছে বেডরুম স্লিপার, এর ভেতরে দেখুন ফার আছে। আচ্ছা, এবং দেখুন এর সোল নেই। বাইরের মেটেরিয়ালটা কি? বাইরের মেটেরিয়াল সোয়েডের। হ্যাঁ, সোয়েড চামড়ার তৈরি, এর ভেতরে ফার দেওয়া আছে এবং নিচে কিন্তু কোনো সোল নেই। এটা বেডরুমের জন্য। হ্যাঁ, আবার বেডরুম স্লিপারে হয়তো আপনাকে বললাম মিউল, ওরও ফার দেওয়া জুতো থাকে, ওটা বেডরুমে সোল থাকে। বাট ঠান্ডা দেশ বলে যা হয়। আর যেটা ইনার শু বললাম, চামড়ার তৈরি মোজার মতো, জাস্ট পায়ে পড়লেন, চেন টেনে দিলেন, তারপর একটা জুতোর মধ্যে পা দিলেন, সেটা। হ্যাঁ, এই সুভদ্র লিখছে, it is said that early Egyptians, Hindus and Greek used ornamental shoes. হ্যাঁ, ornamental shoes নিয়ে কথা বলেছেন মুক্তিদা কিছুক্ষণ আগে, বলেছেন যে কি প্রশ্ন ছিল যে জুতো কোন সময় ফ্যাশন স্টেটমেন্ট ছিল, তো তখন তিনি তার উত্তরে বলেছিলেন ফ্যাশন হিসেবে ছিল শুরু থেকেই, প্রায় যখন রাজারা অর্নামেন্টাল জুতো পরতেন, এবং সেটা আর অন্য কোনো কারণ না, উপযোগিতার কোনো ব্যাপার ছিল না, বা প্রয়োজনীয়তার কোনো জায়গা ছিল না, শুধুটাই বোধহয় ফ্যাশন, তাই তো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, আমরা 3 লাখ টাকার দামে ঘড়ি পরি, আবার 300 টাকার ঘড়ি পরি, তো সময় তো একই দেখায়। তাহলে এটা জাস্ট একটু সোয়াব। সব রাজারা তো একটু সোয়াব করবে নাকি? আদে এত অর্থ, সে অর্থ তো একটু দেখাতে চাইবে। আমি জুতো নিয়ে কয়েকটা ঘটনা বলি, সেটা আমার একটা লেখা ছিল। তার মধ্যে আমি প্রথমে লিখেছিলাম, লোন এ পেন্সিল টু অ্যান অথর, loan a pencil to an author and he a story will relate to a shoeman, thread that sturdy and he fine footwear will create. একটা অথরকে একটা পেন্সিল দিলে সে একটা স্টোরি তৈরি করতে পারে। একজন টপলারকে আপনি যদি একটু সুতো দেন, তাহলে ও একটা জুতো তৈরি করতে পারে। তো এখন বলি যে এটা আমরা তো এখন প্রায় হাঁটি, কিন্তু হাঁটার উপরে একটা ছিল যে, যেমন বলেছিল লিওনার্দো ভিঞ্চি, বলেছিলেন যে সারা জীবন মানুষের পা প্রায় 30,000 কোটি বার দোমড়াচ্ছে, মোচড়াচ্ছে। লিওনার্দো দা ভিঞ্চি, ভাবতে পারেন। আর সারা জীবনে আপনি বলুন না, আপনি যদি 3 তলায় সিঁড়ি দিয়ে ওঠেন, আপনার কতবার পাটা পড়ছে? আপনি যদি বাথরুমে যান, তাহলে কতবার পা পড়ে? আর বলেছিল কিন্তু এত দোমড়াচ্ছে, এত মোচড়াচ্ছে, টেকনোলজিটা দেখুন, সব জয়েন্ট গুলো অটুট থাকে, একটা খুলে যায়, ঠিক আছে? আবার পায়ের বাঁধুনিটা, যেটা বলে বাঁধুনিটা, কিন্তু অটুট থাকে। আর প্রতিদিন নাকি আমাদের পায়ে যা চাপ পড়ে, তা নিয়ার অ্যাবাউট 400 to 500 টন আমাদের ওজন পড়ে। আমি যদি তোর 80 কেজি হই, আমরা প্রত্যেকটা পায়ের স্টেপে 80 কেজি করে পড়ছি, এবং ওইভাবে হিসাবটা হচ্ছে। হ্যাঁ, এবং ওইভাবে ক্যালকুলেট করেছে। বলছে যে আমরা গড়ে প্রায় 2000 মাইলের মতো হাঁটি
মানে এখন নয়, মানে আপনি ভাবুন না যে পোস্টম্যানটা ধরে ধরে চিঠি দিত তাকে কতটা হাঁটতো, এখন তো একটা সাইকেল নিয়ে চলে আসে, তারা দেখে। হ্যাঁ, বলছি আমরা সারা জীবনে যা পদচারণা করি তাতে পৃথিবীকে আমরা 4.5 বার প্রদক্ষিণ করতে পারতাম। ভাবুন, 4.5 বার আমরা পৃথিবীকে করতে পারতাম। আর সবচেয়ে বড় পা কার? সবচেয়ে বড় পা হলো পাকিস্তানের একজন ভদ্রলোক ছিলেন, তার নাম হচ্ছে আলম চান্না। আলম চান্না পায়ের সাইজ কত ছিল জানেন? 22। আমি 7 নম্বর জুতো পরি, আমি 6 ফুটের মতো লম্বা, তার জুতো সাইজ ছিল 22। আপনি ভাবুন তার জুতো তৈরি করতে আস্ত একটা গরু লাগবে। 22 মানে এই কনিষ্ঠ পায়ের মতন। হ্যাঁ, আপনি আমাদের এখানে না সুনীল পান্ডা বলে একজন বাস্কেট প্লেয়ার ছিলেন, তার পায়ের সাইজ কিন্তু বিশাল বড় ছিল, 16 না 17 ছিল, তাকে স্পেশালি বাটার জুতো তৈরি করে দিত। আমার মনে আছে ইংল্যান্ডের টিম খেলতে এসেছে, যেই টিমে টনি লুইস ক্যাপ্টেন ছিলেন, টনি গ্রেগ ছিলেন। আমি সালটা কত হবে বলুন তো, 70 না 69, আমি ঠিক মনে করছি না, অত 70 71 হবে। সুনীল পান্ডার সাথে সাক্ষাৎ হলো ওনার, আর তখন মানে সবাই লাফালাফি করছে টনি গ্রেগ নিয়ে, ওরকম হাইট সম্ভবত 6 ফুট। টনি গ্রেগ আমি শুনেছি ব্যাট ক্রিজে টাচ করতে পারতেন না, চন্দ্রশেখর নাকি আর ওইখানে তার গুগলি দিয়ে ওখানে বোল্ড করতো ওই ফাঁকটার মাঝখানে। হ্যাঁ, তো 6 ফুট 7 ইঞ্চি নাকি তার হাইট ছিল। সেই লোকটা অব্দি ভেবা চাকা খেয়ে গেছিল। আমার স্পষ্ট ছবিটা মনে আছে, সুনীল পান্ডা দাঁড়িয়ে আর তার পাশে টনি গ্রেগ, তারপরে পাশে আরেকটা ছবি, সুনীল পান্ডার জুতোর মধ্যে পা ঢুকিয়েছে টনি গ্রেগ, আর ওইখানে ক্যাপশনেতে লেখা রয়েছে যেই কথাটা টনি গ্রেগ বলেছিলেন, ও মাই গড দ্যাটস আ সুটকেস। সুটকেস, হ্যাঁ, তো ওইটা আমার মনে আছে এখনো। আমরা কিন্তু দেখবেন আমরা মাথার কথা যখন বলি তখন কি আমরা টুপির কথা বলি? যখন হাতে কোনো সমস্যা হচ্ছে তখন আমরা কেউ বলি না যে তোমার দস্তানাটা পাল্টাও, কিন্তু পায়ের কোনো সমস্যা হলে আমরা প্রথমে কিন্তু বলি যে জুতোটাকে একবার দেখ, জুতোটা কোনো সমস্যা আছে কি। আপনাকে বলি একটা কথা, যে জুতো দিয়ে পায়ের সমস্যা ঠিক যেমন করা যায়, ইল ফিটিং জুতো পরে পায়ের সমস্যা তৈরিও করা যায়। যেমন ধরুন আমি আপনাকে একটা কথা বলি, এই যে হাই হিল জুতো মেয়েরা পরে না, হাই হিল জুতো মেয়েরা পরে এই কারণে যে মেয়েরা একটু টল লাগে, এবং অনেক পুরুষরাও এক সময় হাই হিল জুতো পেয়েছে। আমরা অনেক আগে আমাদের যদি দেখতাম তা অনেক আগেও মেয়েরা পুরুষরাও হাই হিল জুতো পরতেন। আমার কাছে একজন জার্মানি থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, বাঙালি ভদ্রলোক, খুব শর্ট ছিলেন এবং তার পা ছিল 4 নম্বর, বাচ্চাদের মতো পা ছিল, কিন্তু বাচ্চাদের জার্মানিতে হাই হিল জুতো পরা নিষিদ্ধ। আমি ওনাকে জুতো ডিজাইন করে দিতাম, উনি সেই জুতো নিয়ে গিয়ে জার্মানিতে পড়তেন, ডুসেলডর্ফে থাকতেন উনি, ভদ্রলোক, নামটা বলতে চাই না। আরেকটা ব্যাপার হলো যে জুতোর প্রথম তো আমি আপনাকে বললাম জুতোর যেমন মাপ, বড় জুতো যখন বড় পা যখন আমরা পেয়েছি, তো পৃথিবীর বড় জুতো কি এটা চলে আসে। তো মাদ্রিদ শহরে, স্পেনের মাদ্রিদ শহরে আলনান্সো দি প্রেয়াতা বলে একজন ভদ্রলোক একটা পেল্লাই জুতো বানিয়েছে, বিশাল বড় জুতো। উনি এক্সিবিশনে সেটা দেন, এবং সেই জুতোটা তৈরি করতে প্রায় 2টো গরুর চামড়া লেগেছিল। সেই জুতোটা ছিল লম্বায় 4.5 ফুট আর ওজন ছিল 158 পাউন্ড। সেই ছবিটা আমার কাছে ছিল, কিন্তু ঘটনাচক্রে সেই ছবিটা আমি আর খুঁজে পাই। এটা ছিল আমার কাছে ছবিটা, কিন্তু তখন মানে আমার একজন মনে হয় যে ঘটোৎকচ বা তারকারা এরা যদি এখনো বেঁচে থাকেন, তাতে অন্তত তাদের জুতো আমরা বানিয়ে দিতে পারতাম, ঘটোৎকচের জুতো বানিয়ে দেওয়ার কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে আমাদের যে বানায় সেটা হচ্ছে আরেকটা কথা বলি জুতো নিয়ে, সেটা হলো যখন
1600 শতাব্দীতে চীনে খুব ভূমিকম্প খাদ্যাভাব দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ লেগেছিল, তখন চামড়ার জুতো, চীনের অনেক লোক চামড়ার জুতো জলের মধ্যে সেদ্ধ করে সেই জলটা খেতে। মানে কেন? খাদ্যাভাব, খাদ্য নেই। লং মার্চের সময় কিন্তু অনেকে এই কাণ্ডটা করেছিল। আরেকটা বড় ব্যাপার হলো যে আপনি চার্লি চ্যাপলিনের জুতো খাওয়া দেখেছেন না? হ্যাঁ, গোল্ডরাজ। সেই জুতো খাওয়ার ব্যাপারটা তো এটা থেকেই এসেছে, চীনে এরকম হয়েছে। আর চীনে আমি যখন চীনে গেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোমরা কি খাও না কি? তো বলেছিল আমরা তো সবই খাই, কিন্তু যারা চিত হয়ে শোয়ে আমরা তাদের খাই না, মানে মানুষ। মানুষরা সবই খায়, কিন্তু ইয়াং ছেলেরা কিন্তু ওদের যদি আমরা বলি যে তুমি তেলাপোকা খাও, তোমরা ব্যাঙ খাও, ওরা কিন্তু অস্বীকার করছে। ব্যাঙের মাংস আমি নিজেও খেয়ে দেখেছি, অপূর্ব খেতে, অনেকটা চিকেনের মতো। আমার অনেক চাইনিজ বন্ধু আছে জুতোর জন্য, তারা তিন ব্যাঙের মাংস ফ্রগের ভালো একটা ঠ্যাং গাইজ ছিল, আমি খেয়ে টেস্ট করে দেখেছিলাম, বেশ সুন্দর, খারাপ না। ভালো করে রান্না করলে এবং বাঙালিরা যদি রান্না করে তাহলে ভালোই লাগবে, খারাপ লাগে না। আচ্ছা, একটা প্রশ্ন একটা স্টেটমেন্ট দিয়ে দিই। একজন কাজল বসু মিত্র বলে উনি লিখছেন, আমার বাবা বাটা শু কোম্পানিতে কাজ করতেন, সেই সময় সুনীল পান্ডার জুতোর ডিজাইন দেখেছি। ওই যে একটু আগে আমরা কথা বলছিলাম সুনীল পান্ডার জুতো নিয়ে, তো শি ইজ ওয়ান অফ দ্য ফরচুনেট পারসন, মানে উনি দেখেছেন জুতোটা হওয়া। আরেকজন লিখছেন, ডায়াবেটিস রোগীদের কি ধরনের জুতো পরতে হবে? আচ্ছা আমি বলি, ডায়াবেটিসে কি হয়, ডায়াবেটিসে পায়ে না একটু সেন্সেশন কম থাকে। যেমন এর সাথে একটু কথা বলি, যারা সিগারেট খান তাদের পায়ের টেম্পারেচার কিন্তু 5 ডিগ্রি কম নিকোটিনের জন্য। যাদের ডায়াবেটিক পেশেন্ট তাতে পায়ের না সেন্সেশনটা অনেক কমে যায়, পায়ের সেন্সেশন। ওখানে যদি একটু কেটে যায় তাহলে ওটা কিন্তু আস্তে আস্তে আলসারে গিয়ে দাঁড়ায়, কারণ ওই ঘা কিন্তু শুকোয় না। তার জন্য ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যে জুতো তৈরি হয়, সাউথে তৈরি হচ্ছে, সেই জুতোর ক্ষেত্রে সেটা ওপেন টাইপ শুজ, মানে জুতোটা পুরোটা খুলে যায়। জুতো ওপরে লাগানো থাকে আপনার লেস, কিন্তু লেসের তলায় কিন্তু একটা ইনবিল্ট চামড়া লাগানো থাকে যাতে পায়ের সাথে কোনো রকম লাগে না। এমনকি ওদের যে স্টিচিং গুলো করা হয়, ওই স্টিচিং ও পায়ের সংস্পর্শে আসে না, ওগুলো সব হিডেন করা থাকে, কোন রকম যেন অ্যাব্রেশন না, ঘষা যদি খায় তাহলে ওই ক্ষেত্রে আপনার পায়ে ঘা হতে পারে এবং ঘা শুকোবে না কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের। তার জন্য ডায়াবেটিকদের পা কিন্তু সব সময় জুতো পরে আসার পর পা কিন্তু একবার করে চেক করা উচিত, এক। দ্বিতীয় হলো, যাদের ডায়াবেটিক পেশেন্ট কিন্তু তারা এই ধরনের জুতো পাচ্ছেন না, তারা স্নিকার পরুন, স্পোর্টস শু পরুন। হ্যাঁ, এতে কিন্তু অনেক নরম ধরনের স্পোর্টস শু, তারা ক্যানভাসের জুতো পরতে পারে, হ্যাঁ, সেগুলোতে রাবার কোটেড থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার পাকে অনেকটা প্রোটেকশন দেবে। কিন্তু পাকে সবসময় কিন্তু চেক করা দরকার, প্রত্যেকদিন জুতো খোলার পরে পায়ে কোথাও কেটে টেটে গেছে, এটা একটু দেখা কিন্তু খুবই জরুরি ডায়াবেটিক। আর আরেকটা বড় ব্যাপার হলো যে এবার এই যে যখন এই ডায়াবেটিকের ব্যাপারটা এলো, তখন বলি যে আমাদের বাচ্চাদের জুতো দেখবেন পায়ের নিচে আমাদের একটা উঁচু জায়গা আছে ইনসাইডে, পায়ের ভেতর দিকে অংশে, এইটা একটা কিন্তু আর্চ, এটাকে বলে ইনার লংগিটিউডিনাল আর্চ। এই ইনার লংগিটিউডিনাল আর্চ থাকার জন্য আমরা কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারি, আমাদের পায়ে কিন্তু যন্ত্রণা হয় না। ওই আর্চটা কিন্তু আমাদের শক অ্যাবজর্বারের কাজ করে। আমরা একটু উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়লাম, তাহলে সেক্ষেত্রে তো আমাদের পা ভেঙে যাওয়ার কথা, কিন্তু বেশি উঁচু থেকে লাফালে পা ভাঙবে। কিন্তু এই যে পা ভাঙে না, তার পেছনে কিন্তু ওইটা শক অ্যাবজর্বারের কাজ করে, ইনার লংগিটিউডিনাল আর্চ। এই ইনার লংগিটিউডিনাল আর্চ অনেক বাচ্চাদের থাকে না। এই বাচ্চাদের থাকে না, তখন ওকে বলে ফ্ল্যাট ফিট। কিন্তু তারা দৌড়তেও পারে না, তার জন্য না, দৌড়তে খেলাধুলাতে থাকে না। কিন্তু আমি একটা কথা বলছি, বাচ্চাদের একদম ছোটবেলায় অত সহজে বোঝা যায় না যে পায়ের গঠন। দেখবেন আমাদের পায়ে একটা শেপ আছে, বাচ্চাদের পায়ের শেপটা অনেকটা তিন কোনা,
হ্যাঁ, আবার একজন একজন খুব সুন্দর লিখেছিল যে আঙুলগুলো হলো পিস ইন এ পট। আঙুলগুলো যেন এই যে আমরা মটরশুটিতে যেমন মটর দানাগুলো সাজানো থাকে, পায়ের মধ্যে বাচ্চাদের পায়ে ওরকমই লাগে, তার জন্য বলে ওটাকে পিস ইন এ পট। তো তার জন্য ওইখানটাকে ছোটবেলা থেকে যখন পায়ের গঠনটা একটু তৈরি হচ্ছে, এবং পা কিন্তু ব্যথা হবে। আমি আমি একজন ভদ্রলোককে জানতাম যার পরবর্তীকালে আমি জুতো তৈরি করে দিয়েছিলাম। তিনি দারুণ লোক ছিলেন। তিনি তার নাম ছিল জ্যোতি সান্যাল। উনি স্টেটসম্যানের অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। আচ্ছা, ওনার কিন্তু ফ্ল্যাট ফিট ছিল। ওনার সেই ফ্ল্যাট ফিটে ওনার ফ্ল্যাট ফিটের জন্য উনি ভালো করে করতে পারতেন, হাঁটতে পারতেন না, ওনার পায়ে জল জমে যেত, এত খারাপ অবস্থা ছিল। তো ওনার জন্য আমি করে দিয়েছিলাম। আরেকটা কথা বলি, এটা ছোটবেলা থেকে যদি ব্যবস্থা হয় তাহলে এটাকে ঠিকঠাক করা যায়, এটাকে ঠিকঠাক করা সম্ভব ছোটবেলা থেকে যদি এটা নিয়ে কাজ করা যায়। ওই যে ফ্ল্যাট ফিটটা আছে ওইখানে একটা আর্চ তৈরি করে দেওয়া, কুশন আর্চ। ও কিন্তু বাচ্চাদের পাকে ঠেলে, বাচ্চা প্রেশার দিচ্ছে, ও একটা কাউন্টার প্রেশার দেয়, আস্তে আস্তে কিন্তু ওই আর্চ তৈরি হয়ে যায়। ওর যে সোলটা থাকে, ওই সোলটা নর্মাল সোলের মতো নয়, ওটাকে থমাস সোল বলে, থমাস সোল। ওই থমাস সোলটা কিন্তু ওই আর্চের জায়গাটা থেকে শুরু হয়, থমাস সোলটা নিয়ে কার্ভ হয়ে এসে তারপরে একটা সোল বলছি হিলটা আর্চের জায়গাটাকে কভার করে তারপরে হিল পর্যন্ত আসে। ওটাও কিন্তু অনেক সাপোর্ট দেয়। আমি গ্যারান্টি দিচ্ছি যাদের ফ্ল্যাট ফিট আছে তাদের ছোটবেলা থেকে ওরকম সোল দেওয়া জুতো তৈরি করে এবং ভেতরে যদি আর্চ কুশন তৈরি করে দেওয়া যায়, ফ্ল্যাট ফিট কিন্তু ভালো হয়ে যায়, একদম ভালো হয়ে যায়। আরেকটা হয় হাম ফিট, মানে বাইরের দিকে অংশে দেখবেন উঁচু হয়ে যায়, সেটাকে হাম ফিট বলে। সেটাও এক ধরনের আর্চের মতো তৈরি করে। হ্যাঁ, আগের দিনে মেয়েদের বলতো না যে তোমরা হাঁটো, পায়ের তলা দিয়ে কিছু পাস করে কিনা দিক, মানে লক্ষ্মী পা আছে কিনা এটা দেখার জন্য। তো হাম ফিটের ক্ষেত্রেও কিন্তু ওইটাকে ছোটবেলা থেকে যা কিছু করতে হবে, কারণ ওদের না আমাদের যেমন পায়ে একটা ছাপ পড়ে পুরোটা নিয়ে, লক্ষ্মীর পায়ের মতো পুরোটা নিয়ে একটা ছাপ, কিন্তু হাম ফিটে কিন্তু সামনে অংশের ছাপ পড়ে আর গোড়ালির ছাপ পড়ে, মাঝখানে কিন্তু পড়ে না। না, এটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেখে নেওয়া যায়, একটুখানি যদি একটুখানি কালি লাগিয়ে নিয়ে যদি সাদা কাগজে ছাপ নেওয়া যায় তাহলে কিন্তু এটা দেখা যাবে যে এটা হাম ফিট কিনা। আরেকটা আর্চ থাকে যেটা সামনের দিকে থাকে, তাকে বলে মেটাটার্সাল আর্চ। এই আর্চে কিন্তু ভূমিকা সাংঘাতিক। এই হাই হিল জুতো পরার জন্য এই আর্চটাকে সামনের দিকে প্রায় 72% প্রেসার পড়ে সামনের দিকে। প্রেসার পড়ার পরে ওই আর্চটা ফ্ল্যাট হয়, তখন পায়ে কিন্তু ভীষণ রকম যন্ত্রণা। ওখানে একটা সিসাময়েড বোন আছে, ওই বোন দুটো পর্যন্ত উঠে যায় ওপর দিকে। তার জন্য হাইল জুতোতে ক্ষেত্রে আমাদের দেশে হাইল জুতো পরার কি কোনো দরকার আছে কিনা যায় না। এই 4 ইঞ্চি হাইল জুতো, যেমন ধরুন আমাদের বেকহ্যামের যে স্ত্রী যে স্পাইস গার্ল ছিল, তার হাইল জুতো আমার কাছে ছবি আছে যেটা 4 ইঞ্চি লম্বা হাইল জুতো, মানে পেছন দিক থেকে সে 4 ইঞ্চি, কিন্তু সামনের দিকে ম্যামথ প্রেসার। তো এই জুতো, এই হাইল জুতো পরতো, মেয়েদের তো স্কার্ট পরতো, মেয়েরা স্কার্ট পরতো বলে তাতে পায়ের কাফটা সুন্দর হতো নাকি হাইল জুতো পরার জন্য। আর পাটাক, মানে পাটাক অংশটা, মানে পশ্চাৎ দেশটা বাইরের দিকে প্রট্রুড হয়ে যেত, বাইরের দিকে বেরিয়ে আসতো, সেটা নাকি সৌন্দর্যের প্রতীক ছিল। এবং বেশিরভাগ ফ্রক পরার জন্য, হাইল জুতো পরার জন্য এইটা ইংল্যান্ডে একটা নিয়মই ছিল যে মেয়েরা যখন সিঁড়িতে ওঠে তখন আগে পুরুষরা উঠবে তারপরে মেয়েরা উঠবে, মানে এরকম ফ্রক পরা হতো তাদের জন্য, এটা ছিল। আর ইংল্যান্ডে এই হাই হিল জুতোর যে ক্ষত, যদি কোনো রকম ক্ষত তৈরি করতো তাহলে সেটা বুলেটের থেকে কিন্তু কম নয়। ইংল্যান্ডের অনেক বল ড্যান্স হতো যে সমস্ত হোটেলে, সে বল ড্যান্সে হাই হিল জুতো পরে নাচ করা নিষেধ করে দিয়েছিল, কারণ ইংল্যান্ডে ওই হাই হিল জুতোতে কার্পেটের অবস্থা 12টা বাজে, তার জন্য হাই হিল জুতো পরলে তাদের নাচতে দিত না। আরেকটা বলি যে আমরা তো বাজার করতে যে জুতো পরে যাই, বিয়ে বাড়িতে সেই জুতো পরি, অফিসে সেই জুতোই পরি।
আহ, আমি বলছি বিদেশিরা এক ধরনের জুতো পরে, তাকে বলে ব্রোক শু। ব্রোক শু হচ্ছে পার্টি শু। সে ব্রোক শু একটা খুব দুর্ধর্ষ জিনিস। ব্রোক শু খুব ফ্যাশনেবল জুতো, এবং পার্টি করলে কিন্তু এরা এই ধরনের জুতো পরে। এতে জিম্প কাট থাকে, মানে ধরুন করাতের মতন একটা কাটা আছে এর ভেতরে, করাতের মতো কাটা, আর 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 থাকে ফুটো ফুটো করা থাকে। এটা ফ্যাশনেবল জুতো। এই ব্রোক শু কিন্তু পার্টি শু, এই ধরনের জুতো বলে। এটা হাই ফ্যাশন জুতো, আমাদের দেশেও পাওয়া যায়। এই যে সামনে যে অংশটা থাকে এইটা, এই অংশের এই যে সামনে অংশটাকে জুতোর যে টোর জায়গায়, এটাকে বলে উইং। দেখুন এটা অনেকটা না পাখির ডানার মতো দেখতে, হ্যাঁ, তার জন্য উইং উইং বলে। আরেকটা বলি যে এই ধরনের জুতো এবং হাইয়ের জুতো কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো নয়। এবং যারা প্রেগনেন্ট মহিলা তারা কখনো হাইয়ের জুতো পরতেই পারবে, তাদের ফ্ল্যাটি জুতো পরা। একটা প্রশ্ন এসছে শর্মিষ্ঠা দেবনাথ, দেখুন আপনার স্ক্রিনেতেও আমি দিয়েছি, কোনটি ভালো, ফ্ল্যাট জুতো না হিল জুতো? বয়স অনুসারে জুতোর কোনো প্রকরণ আছে কি? দেখুন, হিল জুতোতে একটু আরাম লাগে, মানে হাই হিল জুতো নয়, একটুখানি হিল জুতো পরতেই হবে। একদমই যদি ফ্ল্যাট জুতো পরা হয় তাহলে ওয়েজ হিল পরতে হবে। ওয়েজ হিল মানে হচ্ছে পেছনের অংশটা উঁচু, সামনের অংশটা ক্রমশ নিচু হয়ে যায়, কিন্তু তলাটা কিন্তু সমান থাকে। কিন্তু আমরা যে জুতো পরি তাতে দেখুন হিলটা আলাদা, সোলটা আলাদা, ওরকম জুতো পরা যায়, কিন্তু বেশি নয়। এবং বয়সকালে যেটা হয়, বয়সকালে একটু ইমব্যালেন্সের একটা অসুখ থাকে, মানে একটু ভারসাম্য রাখাটা একটা প্রবলেম হয়, তখন কিন্তু পড়বেন। তখন কিন্তু ফ্ল্যাট জুতোই পরাই ভালো। ওয়েজ হিল, দেখুন এই ওয়েজ হিল কিন্তু পরে নার্সরা ওয়েজ হিল কেন পরে? এই নার্সরা ওয়েজ হিল পরে বিকজ ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজ করতে হয় তাদের। এবং যারা ওয়েটার, বিদেশে তো ওয়েটারদেরও আলাদা জুতো আছে। তো নার্সরা যারা ওয়েজ হিল পরে সামনের দিকে, নার্সিং এ একটা আলাদা মানে একটা ক্রাইটেরিয়া আছে। এদের সিলিং ব্যাগ থাকে, মানে পেছন দিক থেকে একটা ফিতে লাগানো থাকে যাকে স্যান্ডেল বলে, আর সামনের দিকে পিপটো থাকে। হ্যাঁ, এই আর ওয়েজ হিলটা কিন্তু মাস্ট। এবং শীতকালে ওরা পুরোপুরি কভার জুতো পরে। আমাদের দেশেও কিন্তু শীতকালে মানে নার্সিংদের জন্য প্রায় জুতোই নেই। আমাদের এখানে শীতকালে অনেক নার্সরা সাদা রঙের কেডস পরে। আচ্ছা, কেডস এর প্রসঙ্গ যখন আসলো, আপনাকে একটা কথা বলি যে আমরা বাচ্চাদের জুতোতেও, এবং আমরা নিজেরাও যখন কেডস পরবো, তখন আমাদের জুতোর ইনসাইডে দুটো ছোট ছোট ফুটো থাকে, একে বলে এয়ার ভেন্ট। এখান থেকে হাওয়া ঢোকে, কিন্তু এই হাওয়া ঢোকাটা কিন্তু খুব জরুরি পায়ের জন্য। হ্যাঁ, তো এই এয়ার ভেন্ট যদি না থাকে ওরকম কেডস জুতো কিনবেন, পায়ের স্বাস্থ্যের পক্ষে খারাপ। আচ্ছা, আর তো ওই জিনিসটা বলো। হ্যাঁ বলুন। হ্যাঁ, না না, বলুন বলুন, আপনি বলুন। বলছি যে যারা ধরুন ওয়ার্কিং ওমেন, তারা কি এরকম চটি পড়বেন না? আমার বক্তব্য হলো তারা ছুটে ছুটে বাস ধরেন, ট্রাম ধরেন, মেট্রো রেলে ওঠেন, হ্যাঁ, বা বাইরে কাজ করেন। হ্যাঁ, তাদের ক্ষেত্রে এরকম থং দেওয়া জুতো, আবার টোরিং লাগানো থাকে যেখানে বুড়ো আঙুল ঢুকিয়ে দেওয়া হয় এবং থং দিয়ে ধরে। আমার যেটা অভিজ্ঞতা, তারা স্যান্ডেল টাইপ চটি, পেছন দিকে ব্যাক স্ট্র্যাপ থাকে, কারণ পা থেকে খুলবার চান্স নেই। হ্যাঁ, পা থেকে যদি খুলে, সবসময় যদি আমার একটা সাবকনসিয়াস মাইন্ড যদি থাকে পা থেকে চটি তো খুলবে না, এই যে আমি দৌড়চ্ছি, হ্যাঁ, তাহলে মুশকিল, তাহলে ক্লান্তি বোধ আরো বেশি আসবে। তার জন্য যারা কাজ করেন যেসব মহিলারা, তারা যদি ব্যাক স্টেপ দেওয়া স্যান্ডেল পরেন, এখন প্রচুর ব্যাক স্টেপ দেওয়া স্যান্ডেল পাওয়া যায়, সেটা যদি পরেন তাহলে খুব ভালো। আরেকটা ব্যাপার, হ্যাঁ, আরেকটা ব্যাপার কি বলছিলেন? আরেকটা ব্যাপার বলুন। আরেকটা ব্যাপার এই তো বললাম। আর হলো যে প্রফেশনাল শুজ আমাদের দেশে প্রায় নেই। আমরা প্রফেশনাল শুজ বলতে কি বুঝি? মিলিটারিদের জুতো আছে, নার্সের জুতো তো আমি বললাম, এবং ওয়েটার জুতো আছে যারা করেন, যারা ভাগদৌড় করেন তারা, এবং ধরুন যারা মিলিটারিতে আছেন, যারা মাউন্টেড পুলিশ, হ্যাঁ, এদের তো প্রফেশনাল শুজ আছে। কিন্তু আমরা অন্যান্য দেশে, যেমন বিদেশে যারা কাঠ কাটেন, লাম্বারজ্যাক, হ্যাঁ, কাঠ কাটেন যারা,
তাদের জন্য কিন্তু স্পেশাল শু আছে। আর আরেকটা ব্যাপার বলি, প্রফেশনাল শুজের মধ্যে থাকে সেফটি বুট। সেফটি বুট এটাও কিন্তু প্রফেশনাল শু। মাইনিং এ যারা কাজ করে, উপর থেকে চাঙড় যদি পায়ের উপর পড়ে তাহলে আঙুল তো থেঁতো হয়ে যেত। তার জন্য লোহার একটা টো ক্যাপ লাগানো থাকে, সেটা আপনাকে পাকে বাঁচাবে। এই প্রসঙ্গে আমার একটা মজার কথা মনে পড়লো। আইসিআই কোম্পানি যখন এই ধরনের সেফটি বুট যখন দিত, সেই সেফটি বুট না বাজারে লোকে বিক্রি করে, সেজন্য ওনারা করেছিলেন কি, দুটো জুতো দু রঙের বানিয়ে ওনাদের দিতেন, যাতে বিক্রি করতে পারবে। আচ্ছা, দুজন প্রশ্ন করেছেন খুব ইন্টারেস্টিং, ধীমান চক্রবর্তী এবং হিমাদ্রি চক্রবর্তী। এইটা ওয়াচ পার্টি থেকে, আমার প্যারালালি যে ওয়াচ পার্টি সেখানেও কিছু প্রশ্ন আসছে, যেগুলো এইখানে হয়তো আমি ডিসপ্লে করতে পারবো না, কিন্তু প্রশ্নটা হচ্ছে কিন্তু আকুপাংচার শুজ নিয়ে। আচ্ছা, আকুপাংচার শুজ নিয়ে, আকুপ্রেশার জুতোর ব্যাপারে এবং আরেকজন লিখছেন আকুপ্রেশার জুতো। হ্যাঁ, ভুল লিখেছেন, আকুপ্রেশার হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আকুপ্রেশার, কথাটা আকুপ্রেশার। আমি একটু বলি আপনাকে, আকুপ্রেশার যে জুতো বলা হয় না, আমার খুব আপত্তি আছে আকুপ্রেশার জুতোর ব্যাপারে। আকুপাংচারটা তবুও মেনে নেওয়া যায়, আকুপ্রেশারকে মেনে নেওয়া যায় না। ধরুন আকুপ্রেশার জুতোটাই হচ্ছে কিন্তু সি বিচ স্যান্ডেল। কেন সি বিচ স্যান্ডেল ওরকম দেখতে হয়? আকুপ্রেশার জুতো আপনি দেখেছেন যে কাঁঠালের যে গাটা থাকে কোনো মতো উঁচু 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 থাকে। এবার ধরুন আপনি সি বিচে যদি হাওয়াই চটি পরে যান, তাহলে আপনার পায়ের তলা এবং হাওয়াই চটির মাঝখানে বালি ঢুকে যেতে পারে, এবং যদি বালি ঢুকে যায় তাহলে ওই ঘষাতে আপনার কিন্তু লাগবে, পায়ে লাগবে। কিন্তু এইখানে আকুপ্রেশার যে জুতোটাকে বলা হয়, তার মধ্যে যে উঁচু উঁচু জায়গাগুলো, এতে কিন্তু আপনার পা থাকে, কিন্তু এই যে ফাঁকগুলো তো ওটা বালি থাকে, তাহলে বালির সাথে আপনি একদম সরাসরি যোগাযোগ নেই, আপনার পায়ে লাগবে না। এগুলো কিন্তু সি বিচ স্যান্ডেল। আমি নাম বলতে চাই না, একজন ডক্টর যিনি একসময় অভিনয় করতেন এবং ভালো অভিনয় করতেন, তিনি এই আকুপ্রেশার জুতো নিয়ে তিনি বলেছিলেন, বলার পরে তার ডাক্তারি সার্টিফিকেট কেটে না। দাদু, এটা কোনো বৈজ্ঞানিক কোনো, এটা ভুল, মানে আকুপ্রেশার ভুল। আবার হ্যাঁ, আবার ম্যাগনেট লাগানো থাকে, মাঝে মাঝে। হ্যাঁ, আমাকে ওই ধরনের চটি করতে বলেছে, আমি করে দিয়েছি প্রফেশনাল। ওর মধ্যে ম্যাগনেট লাগানো থাকে, নাকি ওই ম্যাগনেট নাকি শরীরে বাত কমায়। এইগুলো তো সবই বাত কি বাত, মানে আপনি বলছেন, আমি বলছি বাত কি বাত, এগুলো কোনো ভ্যালু নেই। না না, ঘটনা, কারণ এই আকুপ্রেশার নিয়ে মানে বাড়িতে দেখে এই চটিটা স্বাস্থ্যের পক্ষে ভালো, কিছু কিছু পয়েন্টেতে সব আমি জিজ্ঞাসা করেছি এটাতে কি হয়, বলে শরীরের কিছু কিছু পয়েন্ট আছে সেখানে এটা প্রেশার দেয়, তাতে এফেক্টিভ হয়। তো আমি ভাবলাম ঠিক একটা লোক যে জুতোটা পরছে, সে কি আর সব ভেবে চিনতে পড়ছে কোথায় প্রেশারটা পড়বে? সহস্র এরকম ওঠা রয়েছে, সেটা পায়ের সর্বত্র লাগছে, এটাতে কি হয় তা জানি না। তবে একটা কথা বলবো, ইয়েস, আরাম লাগে, ভেরি কমফোর্টেবল, এর বেশি আরাম লাগে, এটাকে অস্বীকার করে লাভ নেই। আমি নিজেরও, আমার বাটা ছিল, আমি জুতো খুলে যখন ওই চপ্পলটা পরতাম আমার বেশ আরাম লাগতো। আরেকটা ব্যাপার হলো যে এই সি বিচ স্যান্ডেলের ক্ষেত্রে এটা কিন্তু সারা পৃথিবীতে মেনে নেওয়া হয়েছে, এটাকে আকুপ্রেশার হিসেবে কোনো জায়গায় মেনে নেয়, একে সি বিচ স্যান্ডেল হিসাবেই মানা হয়েছে এবং সব জায়গায় আছে। আমি অনেক জায়গাতেই দেখেছি যে সি বিচ স্যান্ডেল হিসাবে এগুলোকে মেনে নেওয়া হচ্ছে। অতএব এগুলো সব হচ্ছে কি বলবো, রিউমার টাইপেরই। হ্যাঁ, কোনো মানে অনেকটা সময় পেরিয়ে এসছি, কিন্তু আড্ডা তো দিতে মানে আড্ডা দিতে তো ইচ্ছে করে, শেষ করা যায় না। কিন্তু কতগুলো জিনিস একটু আচ্ছা, জুতো নিয়ে তো প্রচুর জোকস আছে, নানান হাসির ঘটনা আছে, সেরকম কিছু বলবেন? বলুন। যেমন ধরুন, আগে সেই হরিণের চামড়া এই জুতো পাওয়া যেত না, চটি, ঘড়ির বেল, এগুলো সব পুরীতে পাওয়া যেত।
ওগুলো ওগুলো বেশিরভাগই কাঁচা চামড়া দিয়ে তৈরি হতো। ওটা আদৌ হরিণের চামড়া কিনা তাও সন্দেহ থাকতো। রং চং করে এটা বিক্রি করতো, আমি নিজেও দেখেছি হ্যাঁ, এটা বিক্রি করতো। তো কলকাতায় একজন ভদ্রলোক এরকম হরিণের চামড়া নিয়ে বসেছেন, সে ভদ্রলোক হচ্ছে বাঙাল। তো তার কাছে গিয়ে একজন জিজ্ঞেস করছেন যে এটা কি হরিণের চামড়া জুতো? বলে আপনি দেখতে পারতেছেন না এটা হরিণের চামড়া? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে হরিণের চামড়া তো জলে খারাপ হয়ে যায়। বলে আপনার কে কইছে? বলে আমার বন্ধু পুরী থেকে হরিণের চামড়া চটি নিয়ে এসেছিল, তো জল পড়েছে খারাপ হয়ে গেছে। বলে হরিণের চামড়া জল পড়লে খারাপ হয়ে যায়? বলে হ্যাঁ জল পড়লে খারাপ হয়ে যায়। বলে শোনেন আপনার একটা কথা কই, হরিণের চামড়া যদি জল পড়লে খারাপ হইয়া যাইতো, তাহলে বর্ষাকালে জঙ্গলে হরিণদের ছাতা মাথায় দেখতেন না? হ্যাঁ, এটা এটা যেমন আছে। আরেকটা জোস বলি আমি, যেখানে খুব বেশি বৃষ্টি হয় ওরকম একজন জায়গা থেকে একজন ভদ্রলোক জুতো কিনতে এসেছেন। তো তাকে জিজ্ঞেস করেছে, মানে একজন মাপ নিচ্ছে জুতো, তখন যে দোকানের মালিক সে জিজ্ঞেস করছে তা বাবু থাকেন কোথায়? তো একটা জায়গার নাম বলেছে যেখানে প্রচুর বৃষ্টি হয়, বন্যা হয়, জল জল। তো তো ভদ্রলোক বলেছেন যে আহ হইরা, মানে ওনার কর্মচারী বলে, হইরা বাবুর পায়ের মাপ লওয়ার কাম নাই, বাবুর বগলের মাপ নেই। তো ভদ্রলোক খুব রেগে গেছে, বলছি বগলের মাপ পরবো পায়ে জুতো, আপনি বগলের কেন মাপ নেবেন? বলে ছাড়েন তো, আপনাদের ওখানে একটুখানি বৃষ্টি হইলেই তো বন্যা, তো আপনি জুতাটা পায়ে পরবেন কখন? সবসময় তো আপনার বগলে থাকবো, তার জন্য বগলের মাপে আমি জুতা বানাই দিতেছি আপনার। এটা ভালো। তো যাই হোক, মুক্তিদা, আজকে তো আমরা এত আড্ডা মারলাম, হ্যাঁ, অনেক কিছু জানলাম। আমি তো বলতে গেলে কিছুই জানতাম না, সমস্তটাই মানে আজকে জানতে পারলাম জুতো সম্পর্কে। জুতোয় যে এত ইম্পর্টেন্স থাকে। বাঙালি একটা জিনিস জানে, পুজোয় চাই নতুন জুতো। হ্যাঁ, এবং এইটা আমরা ভালো করে জানি যে পুজো এসছে মানেই হচ্ছে নতুন জুতো দরকার। এবং ঘটনা, বাঙালি কিন্তু তাদের মেইন জুতোটা পুজোর সময় কেনে। আবার সে কিনতে গিয়ে মানে এও খেয়াল থাকে না কাণ্ড কেন লোপ পায়, যেটা আমরা দুদিন আগে তো দেখলাম কাগজেতে, মানে কি মারাত্মক ভিড় হয়েছে। যাই হোক, একটা জিনিস বোঝা যায় যে কি বাঙালি জুতো খুব পছন্দ করে। আর বাঙালি যে জুতো পছন্দ করে সে তো অনেকদিন ধরেই, এবং এই নিয়ে তো অনেক লেখালেখি হয়েছে, কবিতাও আছে। তো আপনি শেষ করুন, কিভাবে শেষ করবেন একটা আপনি বলছিলেন। রবীন্দ্রনাথেরই তো একটা কবিতা আছে জুতো আবিষ্কার, সেটা হ্যাঁ, আপনি বলেছিলেন যে অনেকে কি একটা জানেন। শেষ করবেন একটা জিনিস দিয়ে। আপনাকে যেন বলি যে কি রবীন্দ্রনাথের যে জুতো আবিষ্কার রয়েছে, সেই কবিতাটা খুব বড় কবিতা। হ্যাঁ, সেই কবিতাটা দিয়ে শেষ করা যেত, কিন্তু আমি মোটামুটি বলি যে রবীন্দ্রনাথের কবিতাতে, জুতো আবিষ্কারের যে কবিতাতে রাজামশাই হঠাৎ বললেন, ও কবিতাটা বলতে গেলে অনেকটা বড় কবিতা, এটা বলতে গেলে অনেক সময় তাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনার যদি পুরো কবিতাটা পড়তে পড়ুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলছি, কহিলা হবু শুনো গবুরায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চলন ফেলা মাত্র, তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাছে কিছু নাই দৃষ্টি, আমার মাটি লাগায় মেরে মোর মাটি, রাজ্যে মোর কি অনাসৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নইলে কারোর রক্ষা নাইয়া। শুনিয়া গবু ভাবিয়া শুনিয়া গবু ভাবিয়া হইল খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, রান্নাঘরে নাহিক চরে চরে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে, অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পদপদ্মে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহি শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় কর ধুলি, ভাবিও পরে পরে ধুলির তত্ত্ব, ধুলা অভাবে না পেলে পদ ধুলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে, কেন বা তবে পুবিনো এতগুলা, উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে,
আগের কাজ আগে তো সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেশে রাজার কথা শুনি, যতন ঘরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশ বিদেশে যতেক ছিল যন্ত্রী, বসিল সব চশমা চোখে আটি, ফুরায়া গেল 19 পিপে নস্য, অনেক ভেবে কহিল কেটে গেল মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা তাই যদি না হয় তবে পণ্ডিতা লইছে কেন তবে। সকলে মিলি যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ, ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। ধুলায় কেউ মেলিতে নারে চোখ, ধুলায় মেঘে পড়িল ঢাকা সূর্য, ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হইল উচ্চ। কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর, তখন রেগে ছুটিল ঝাঁকে 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 ঝাঁক, মশক কাঁদে 21 লাখ ভিস্তি, পুকুরে বিলে রইল শুধু পাক, নদীর জলে নাইকো চলে কিস্তি, জলে জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, পাকের তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। কহিল রাজা এমনি সব গাধা, ধুলারে মারি করি দিল কাদা, আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণ বস্তু, ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিকো পায়ে অস্ত। কহিল মন্ত্রী মাদুর দিয়ে ঢাক, ফরাসপাতি করিব ধুলা বন্ধ। কহিল কেউ রাজারে ঘরে রাখো, কোথাও যেন না থাকে কোনো রন্ধ্র, ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কহিল রাজা সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাত্রি রহিলে আমি বন্ধ। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী, ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতি রঞ্জিবে মহাকীর্তি। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে, রাজার চর ধাইল হেতা হোতা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগমত চামার নাহি কোথা, নামিলে তত উচিত মতো চর্ম। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ, নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি তবে। কহিল রাজা এত কি হবে সিধে, ভাবিয়া মরল সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে ব্যাটাকে শুলে বিধে, পাড়ার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া, বসিয়া পদ প্রান্তে। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনই যেটা এটা জানতে ব্যাটা পেরেছে সেটা জানতে, সেদিন হতে চলিল জুতো পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। অনেক অনেক ধন্যবাদ। খালি আপনি যাওয়ার আগে আপনার থাকতে থাকতে আরেকটা কথা আমি একটু বলে নিতে চাই। আজকের আড্ডা ছিল জুতো নিয়ে, আজকের আড্ডা ছিল পায়ের সেফটি নিয়ে, আজকের আড্ডা ছিল পায়ের অলংকার নিয়ে বলতে পারি। কিন্তু এই যে শেষের কবিতা না, জুতা আবিষ্কার, মানে শেষের কবিতা বলতে আজকে অনুষ্ঠান যখন শেষ করার মুখে মুক্তিদা কবিতাটা বললেন, সেখানে কিন্তু আরেকটা মেসেজ ছিল। হতে পারে বিষয়টা জুতো, যে একটা মূর্খের মতন একটা ব্যবস্থা চলছিল গোটা পৃথিবীকে মুড়ে দেওয়ার, মূর্খের মতন ব্যবস্থা চলছিল ধুলো উড়িয়ে দেওয়ার, কিন্তু একজন সাধারণ একটি মুচি এসে বলে দিয়ে গেল নিজের পা দুটোকে ঢেকে রাখো। ঠিক একই ভাবে আমি আমার পক্ষ থেকে বলতে চাই এবং মুক্তিদার পক্ষ থেকে বলতে চাই, এই যে এখন যে সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন, এতে কিচ্ছু করার দরকার নেই। উন্মাদের মতন মানুষদেরকে দেখছি রাস্তাঘাটে যা করছে, সাবান দিয়ে মোবাইল ধুচ্ছে, স্যানিটাইজার দিয়ে মোবাইল ধুচ্ছে, মাথায় টুপি পরছে, গ্লাভস পরছে, কিচ্ছু পরার দরকার নেই। জাস্ট এই মুখটুকুন মাস্ক দিয়ে ঢেকে রাখলেই কাজ হয়ে যায়। তার কারণ বেসিক জিনিসটা যেটা জেনেছি, অল্প একটুখানি যেটা জেনেছি, সেটা হচ্ছে মুখের ভিতর দিয়েই যাওয়ার সম্ভাবনা আছে। মুখ আর নাক এই দুটোকে রোধ করতে দরকার একটি গার্ড, এবং চেষ্টা করা যতক্ষণ সম্ভব হাতটাকে পরিষ্কার রাখা। কখনো যদি ভুলবশত কখনো যদি মাস্কটা খোলা থাকে, হাতটা যেন মুখে না যায়, এবং চোখেও নাকেও। চোখে আরেকটা ব্যাপার, বেশিরভাগই আমরা দেখি মাস্ক পরে কিন্তু নাকের নিচে, হ্যাঁ কি কারণ আমি বুঝি না। আমি মাস্ক পরে রীতিমতো কথা বলতে পারি,
আমার কোনো অসুবিধা হয় না। আমি যখন বাইরে যাই আমি তো মাস্ক পরে থাকি, দুটো মাস্ক পরে থাকি, তাতে কথা শুনতে কারো অসুবিধা হয় না। কিন্তু আমরা এখানে দেখি যারাই বক্তব্য রাখে, যারা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, তাদের মাস্ক কিন্তু নাকের তলায় থাকে। হ্যাঁ, কোনো লাভ হচ্ছে না তাতে। এবং আমার কাছে আমি তো এরকমও মনে করি কেউ যদি ক্ষমতা রাখে যে একবারের জন্য মুখ খুলবে না, এবং সে যদি কনফিডেন্ট থাকে যে কি ওর হাত দুটো পরিষ্কার, তাহলে কিন্তু সত্যি কথা বলতে মাস্ক ছাড়াও চলতে পারতো। কিন্তু ওই যে নাক দুটো খোলা রয়েছে, নিঃশ্বাসে প্রশ্বাসে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যই মাস্কটা পরতে বলা। এখানে যদি মাস্কটা পরা থাকে আর হাত যদি পরিষ্কার থাকে, আপনার মাথায় নিজে হাতে করে নিজে টুপি পরার দরকার নেই, আপনার জামা কাপড় ছেড়ে ফেলতে হবে, যতবার বাইরে বেরোচ্ছে জামা কাপড় ছাড়তে হবে, পা ধুতে হবে, জুতো ধুতে হবে, কিচ্ছু করতে হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাকি সবার ইচ্ছে। এই যে কালকে যে ছবিটা দেখেছিলাম, কালকেই দেখলাম একটি কলকাতার একটি নামী জুতোর দোকানে যেভাবে উন্মাদের মতন মানুষ জুতো কিনছে, কি না সস্তায় জুতো পাওয়া যাচ্ছে, ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, বা সেসব না হলেও পুজোর জুতো কিনছে। এটা কি হচ্ছিল ছবিটা দেখে? জুতো যেন প্রাণঘাতী না হয়, জুতো যেন প্রাণঘাতী না হয়, এই হচ্ছে কথা। কিন্তু জুতো তো প্রাণঘাতী প্রায় করে ফেলেছে সেদিন। এবং আমি ওই ভিড়ের মধ্যে এরকমও মানুষ দেখেছি যাদের মুখে মাস্ক নেই, কিন্তু এরকমও মানুষ আছে মুখে মাস্ক জানি ভালো, পুজো শপিং এ বেরিয়েছে, কিছুক্ষণ পর মাস্কটা খুলবে, তারপর একটা বাইরে থেকে হয়তো একটা কিছু কিনবে, খাবে, হাতগুলো কিন্তু পরিষ্কার করছে কিনা ধারণা নেই। অথচ অদ্ভুত ভাবে দেখুন মাস্কটা পরছে না, এদিকে দেখ না দেখ হাতে যে মেয়েদের হাতে দেখেছি পার্স, বা ছেলেদেরকে দেখেছি দেখ না দেখ ওই টেলিফোনটাকে, মোবাইল ফোনটাকে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করছে, এবং মোবাইল ফোনগুলো নষ্ট হচ্ছে সেটার জন্য। আমি রাস্তাঘাটের কথা বলছি, ব্যাগে। আমি শিক্ষিত লোকেরা এটা করছে, এদেরকেই বোধহয় পণ্ডিত মূর্খ বলে। হ্যাঁ, শিক্ষিত লোকেরা করছে। সেই জন্য আমার কোথায় যেন আমি একটা সেই মেসেজ এই জুতা আবিষ্কার কবিতাতেও পেলাম, যে এত কিছু করতে হবে না, নিজের পা দুটোকে মুড়ে রাখো তাইলেই হবে। সিমিলারলি এত কিছু করতে হবে না, নিজের মুখটাকে ঢেকে রাখো, আর হ্যাঁ একটু হাতটাকে পরিষ্কার করো, তাইলেই হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ মুক্তিদা, আপনার সাথে আজকে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। আমি জানি না আপনার কেমন লাগলো। এই আমার তো খুবই ভালো লেগেছে, এবং যারা এই আড্ডাতে আমাকে শুনলেন তাদের কেমন লেগেছে সেটাও জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমার মনে, আশা করি আপনার এরকম তো মনে হয়নি যে কি প্রশ্নে প্রশ্নে আপনাকে নাস্তানুভূত করা হয়েছে, কারণ প্রচুর। না, আমাকে নাস্তানুভূত হইনি, আমি হইনি, অবান্ত প্রশ্ন ছিল না, এটাই হচ্ছে ভালো। কারণ আমি আগে যে প্রোগ্রাম করেছিলাম সেখানে প্রচুর অবান্ত প্রশ্ন ছিল, যারা জুতো সম্বন্ধে বা সম্বন্ধে কোনো যোগাযোগই ছিল না, সেই সব প্রশ্নের উত্তর দেওয়াটা একটু অসুবিধা। হ্যাঁ, কিন্তু এখানে চমৎকার প্রশ্ন এগুলো। এই যে আমার যেমন লাগলো ডায়াবেটিক শুজ, এটা আমি ভাবিনি যে এটা নিয়ে আমাকে বলতে হবে, এটা আমার বেশ ভালো লেগেছে বলতে। এবং ডায়াবেটিক শুয়ের এটা খুব দরকার, ভীষণ দরকার। হ্যাঁ, এগুলো হয়। আর একটুখানি আমি শুধু 2 মিনিটের জন্য যেটা বলবো বলে এসেছিলাম, সেটা হলো যে বাচ্চারা কি ধরনের জুতো পরবে, এটা আমি কয়েকটা যদি পয়েন্ট বলে দিই তাহলে বোধহয় ভালো হয়। যে সেটাই, যে বাচ্চারা যে জুতো পরে, জুতো যদি আপনি এক সাইজ বড় পরান বাচ্চাদের, কোনো অসুবিধা নেই। জুতোর সামনের দিকে একটা অংশ থাকে ফাঁকা, সে অংশটাকে বলে টো অ্যালোয়েন্স। আমরা যখন হাঁটি তখন আমাদের জুতোর ভেতরে পাও কিন্তু সামনের দিকে এগোয় পেছনে। আচ্ছা, এই জায়গায় টো অ্যালোয়েন্স যদি না থাকে বাচ্চাদের, ওখানে গিয়ে নরম আঙুল গিয়ে ধাক্কা খাবে এবং আঙুল ক্লড হইতে পারে, ক্লটও বলে এটাকে। আচ্ছা, নাম্বার 1, জুতো যখন বাচ্চাদের পরাবেন, জুতো ভেতরটা দেখে পরাবেন যাতে কোনো পোকামাকড় আছে কিনা, এটা দেখে পড়ানো উচিত। আর হ্যাঁ, অনেকে থাকে পোকামাকড় হলে বিছেই রইলো, বাচ্চাদের কিছু কামড়ে দিতে পারে না, এটা ভালো করে জুতো ঠুকে একবার দেখে নেওয়া জুতো পরা। আমি একবার টিকটিকি পেয়েছিলাম, পা ঢুকিয়ে ফেলিনি, মানে জুতোটা হাতে নিয়েছি, সার্চ করে বেরিয়ে গেছে টিকটিকিটা, তারপর থেকে মানে যে কি ভয় ঢুকেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে অনেক সময় পুরনো জুতো, বাচ্চার কোনো পুরনো জুতো নতুন বাচ্চাকে না দেওয়া হয়, এই কারণে যে ওই পুরনো বাচ্চার জুতো যখন ভাঁজ হয়, পা যখন হাঁটে, তখন ভাঁজগুলো পরের বাচ্চার পায়ের সাথে সমানুপাতিক নাও হতে পারে, একসঙ্গে মিলতে না পারে, তার জন্য হতে পারে। আচ্ছা, নখ কাটবেন যখন, তখন মাংসটার থেকে একটুখানি ছোট করে নখ কাটবেন,
নাহলে লোকে ধাক্কা লাগবে। ঠিক আছে, এইসব ব্যাপারগুলো আছে। আর আপনার আরেকটা কয়েকটা পয়েন্ট আমি একটুখানি বলে দিই, সেটা ভালো লাগবে। অনেক সময় দেখবেন বাচ্চাদের জুতোর হিল যেটা থাকে সেটা একদিকে না ক্ষয় হয়ে যায়, যে কোনো ডান দিকে ক্ষয় হয়, বাঁ দিকে ক্ষয়। একদম হ্যাঁ, একদম। এইটাকে অনেক সময় বলা হয় ওভার প্রোনেশন আর ওভার সাবিনেশন, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। যদি একদিকে ক্ষয় হয়ে যায় তো মুচিকে বলুন একটা চামড়াকে জাস্ট 0 থেকে একটুখানি মোটা করে দিয়ে শুকতলার নিচে দিলে পাটা সোজা থাকবে, নাহলে কিন্তু পা বেঁকে যেতে পারে। বাচ্চাদের ছোটবেলা থেকে যা রোগ হয় জুতো পরার জন্য বা জুতো না পরার জন্য, সব কিন্তু বাচ্চাদের থেকে হয়। 18 বছর হয়ে গেলে সেগুলোকে ঠিকঠাক করে ভালো। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, মোজা কিন্তু সুতির হওয়া দরকার। হ্যাঁ, মোজা সুতির না হলে, এই দেখুন আমাদের তো পায়ে ঘাম হয়, ঘামে কিন্তু মোজাও কিন্তু ঘাম শোষণ করতে পারে। আর অনেক মোজা আছে যেগুলো রঙিন নাইলনের মোজা, সেগুলো বাচ্চাদের, ওগুলো অনেক ক্ষতিকারক মেটেরিয়াল রং করার জন্য ব্যবহারও হতে পারে, সেগুলো বাচ্চাদের পায়ে ইনফেকশন হতে পারে। অতএব একটু ভালো থেকে বাচ্চাদের জন্য মোজা পরা দরকার। আরেকটা হলো দেখতে হবে যে পায়ের যে সামনে মোজাটা ওর জন্য গুটিয়ে না থাকে। গুটিয়ে থাকলে কি হবে, টো অ্যালেন্সের জায়গাটা ও কভার করবে, তাতে ওর পায়ে কিন্তু সমস্যা হতে পারে। আরেকটা বলি, ছোটবেলা থেকে শু হর্ন পরানো দরকার। শু হর্ন আপনি জানেন তো, এটা নিয়ে আলোচনা করি। এইটা কিন্তু শু হর্ন পরানো দরকার। শু হর্ন না দিয়ে না পড়লে জুতোর যে পেছনে কাউন্টার স্টিফনারটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওটা গুটিয়ে যায়, তাই শু হর্ন দিয়ে পড়া। আরেকটা আপনাকে একটা অদ্ভুত শু হর্ন দেখাই, এটা ইংল্যান্ডের শু হর্ন। এই দেখুন পেছনে ঘোড়ার মুখ, এটা হচ্ছে ইংল্যান্ডের শু হর্ন। এই শু হর্নটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো পরার জন্য। এই শু হর্নটা আমার স্যার আমাকে দিয়েছে। এই শু হর্নের জরুরি, এবং এটা ছোটবেলা থেকে যদি শু হর্ন পরা, আমার কাছে আরো অনেক শু হর্ন আছে যেগুলো ভাঁজ করা, চামড়া কেসের মধ্যে ঢোকানো, পকেটের মধ্যে রাখা যায় শু হর্ন জুতো করার জন্য। আর আরেকটা হচ্ছে পায়ের যে আর্চ ঘটিত সমস্যা আমি তো বলেছি, আর এগুলো করলে হবে। আর ছুঁচলো জুতোটা একটু, হ্যাঁ, বাচ্চাদের ছুঁচলো জুতোটা পরানো উচিত না বোধ হয়, কারণ আমরা যার জন্য বরাবরই এই ভোতা মুখের জুতো পরতাম। আরেকদিন আমরা বসবো, কারণ আমাদের একদিনে এটা শেষ হলো না, আমি বিশ্বাস করি আরেকদিন করতে হবে। হ্যাঁ, আজকে আমরা এখানে শেষ করছি। হ্যাঁ, আরেকদিন আমরা বসবো। অনেক অনেক ধন্যবাদ আবার আপনাকে। শুভরাত্রি সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ মুক্তিদা, কথা হবে। থ্যাংক ইউ আবার।